আমাদের মূল বই হচ্ছে এইটা। এই বইটা যদি কেউ পড়ে মেডিকেলে চান্স পাওয়া তার জন্য যথেষ্ট। এই বইয়ের যতগুলো ইনফরমেশন দেওয়া আছে, ভেতরে যতগুলো এমসিকিউ দেওয়া আছে যথেষ্ট। কেমিস্ট্রির বইগুলো কিন্তু যে বেশ বড় বড়, সো তুমি একবার এই বই পড়বে আবার কবির স্যারের বই পড়বে এটা হবে না। যে কোনো একটা বই এবং এই বইটা পড়াই তোমার জন্য যথেষ্ট। এক্সট্রা যে ইনফোগুলো পড়তে হবে সেগুলো ভাইয়া যা বলবো ওগুলো, ঠিক আছে? এর বেশি পড়ার দরকার নেই। দ্বিতীয়ত যেটা করবা, এই ম্যাথগুলো করবা আস্তে আস্তে। বইয়ে দেওয়া আছে না অনুশীলনী, আমরা যখন কয়েকটা ম্যাথ দেখাবো এগুলো করতে থাকবা ধীরে ধীরে, এগুলো তোমার এক্সপিরিয়েন্স বৃদ্ধি করবে। আরও অনেকগুলো ব্যাপার আছে যেগুলো ভাই একটু পরে দেখাচ্ছি, জাস্ট এমনি বইটা দেখাচ্ছি আর কি তোমাদেরকে, যে এই বইটা হচ্ছে তোমার মেডিকেলে চান্স পাওয়ার একটা বড় মূল মন্ত্র। এবং কেমিস্ট্রি মেডিকেলের এমন বিষয় যে বিষয়টা যদি কঠিন হয় খেল খতম। কেমিস্ট্রি যদি একবার কঠিন হয় মেডিকেল, এবং যেটা কঠিন করা একদম দুধবাতের ব্যাপার, কেননা কেমিস্ট্রি সবচেয়ে জটিল সাবজেক্টের একটা, যেটা ইজিলি কঠিন করা যায়। এত এত বই, প্রত্যেকটা বই আলাদা আলাদা টপিক লেখা যায়, বুঝতে পেরেছো? এই জন্য রসায়নটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এইচএসসি লাইফে যদি তোমার বিপদ ডেকে আনতে পারে যে বিষয়টা, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রসায়ন। তোমরা ফিজিক্স কেমিস্ট্রি মানে হলো বায়োলজি পড়ো, ফিজিক্স পড়ো, কিন্তু এই রসায়নটা অনেকে অবহেলা করো, একদম ধরা খেয়ে যাবা, খুব খুব খারাপ হবে। আজকে আমরা গুণগত রসায়নের কি কি টপিক পড়ব, বইটা বের করার পর আমরা এই জায়গায় চলে আসবো। দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন কেন পড়াচ্ছি প্রথমে, এটা তোমার সবচেয়ে বেশি বড় এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এটা, গুণগত রসায়ন। প্রথম অধ্যায়টা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এবং ছোট অধ্যায়, সো এটা আমরা পড়াবো পরের সপ্তাহে। যে সপ্তাহে আমাদের বেশি প্রেশার থাকবে ওই সপ্তাহে আমরা ওইটা দিব, হ্যাঁ? তাহলে আমাদের সহজ হয়ে যাবে। আর কলেজে তোমার প্রশ্ন আসবে এইটা থেকে বেশি, সো আমরা এইটাতে একটু বেশি ফোকাস করব। গুণগত রসায়নের টপিকগুলো, যে কোনো বই যখন পড়বা আগে টপিকগুলো বুঝবা যে আমি এখানে কি কি জানতে পারি, কি কি জানতে চাইবা আমার কাছে, এই টপিকগুলো তোমাকে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? যেমন আমাদের এখানে ছোট ছোট কতগুলো টপিক লেখা আছে। কি টপিক লেখা আছে ভাইয়া? তোমাদের যে বইটা দিয়েছি বা পড়িয়েছি, তোমরা যাদের বই নেই তারা পিডিএফ পড়বা দয়া করে। তারা কি পড়বা? পিডিএফ। ওকে, তোমরা পিডিএফটা পড়ে নিবা, আমাদের অ্যাপ থেকে পিডিএফ নিয়ে নিবা, অনেকে পিডিএফ নিয়ে নিয়েছে। এটা এখানে কি কি লেখা আছে? রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে জানতে পারবা, বোর পরমাণু মডেল সম্পর্কে জানতে পারবে এবং এগুলো কম্প্যারিজন করতে পারবা। যদি তুমি না পারো তার মানে তুমি পড়ো নাই। যদি তুমি না পারো তার মানে হলো তোমার দুর্বলতা আছে, তোমার পড়া হয় নাই, সহজ হিসাব। সো এইটা গেল আমাদের প্রথম সিকিউ। এরপরে কোয়ান্টাম সংখ্যাভিত্তিক বিভিন্ন উপশক্তি স্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা, এবং কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে এই শক্তি ক্রম বা আকৃতি। তাহলে কোয়ান্টাম সংখ্যা নামে একটা সংখ্যা আমরা শিখব। কোয়ান্টাম সংখ্যা আর কোয়ান্টাম ফিজিক্স কিন্তু ভিন্ন ব্যাপার, ওকে? এর পরবর্তীতে আমরা ইলেকট্রন বিন্যাসের 3টে নিয়ম শিখব। কি শিখব? আহুব্বাও নীতি, তারপরে কি শিখব? হুন্ডের নীতি, তারপর কি শিখব? পলির বর্জন নীতি। এগুলো শিখব। রুটিনে দেওয়া হয়েছে না? সবাই রুটিন পেয়েছো? রুটিনে সুন্দর করে ভাইয়া এগুলো রুটিন করে দিয়েছি না, যে প্রথম ক্লাসে আমরা এগুলো কথা বলবো, দ্বিতীয় ক্লাসে এটা নিয়ে কথা বলবো, তৃতীয় ক্লাসে এটা নিয়ে কথা বলবো, চতুর্থ ক্লাসগুলোতে আমরা এটা নিয়ে কথা বলবো, পঞ্চম ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলবো, ষষ্ঠ ক্লাসে আমরা এগুলো নিয়ে কথা বলবো। আরও আছে অনেকগুলো এগুলো। তাহলে তোমাদের মোট 10টা ক্লাস দিয়েছি ভাইয়া। সো এগুলো সপ্তম ক্লাসে দ্রাব্যতা, অষ্টম ক্লাসে পদ্ধতি, নবম ক্লাসে আমরা ক্রোমাটোগ্রাফি এবং দশম ক্লাসে গাণিতিক রসায়ন নিয়ে কথা বলবো। স্টেপ বাই স্টেপ প্ল্যান, আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে আজকে আমাদের প্রথম আলোচনার বিষয়, প্রথম আমরা আগে গুণগত রসায়ন বিষয়টা বুঝে আসি। গুণগত রসায়ন কোত্থেকে এসেছে? রসায়নের অনেক ধরনের ভাগ হইতে পারে, তাই না? আমরা পরিমাপের দিক থেকে আমরা কি করতে পারি? একটা করতে পারি গুণগত রসায়ন, বিশ্লেষণের দিক থেকে একটা করতে পারি পরিমাণগত রসায়ন, অর্থাৎ আমরা দুইভাবে বিশ্লেষণ করতে পারি। এখানে আমরা গুণগত রসায়ন, এটা হচ্ছে আমরা কোয়ালিটেটিভ বিশ্লেষণ করব, অর্থাৎ ওই পদার্থ অ্যাসিড নাকি ক্ষার এটা জানা একটা গুণগত বিশ্লেষণ, এটা ক্যাটায়ন নাকি অ্যানায়ন এটা জানা গুণগত বিশ্লেষণ, এটা কি কি পদার্থ দিয়ে গঠিত এটা জানা গুণগত বিশ্লেষণ। তাহলে পরিমাণগত বিশ্লেষণ কি? আমাদের অধ্যায়ের নাম আছে পরিমাণগত রসায়ন, আছে না? দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়। ওইটাতে আমরা পড়ব মাপ, অর্থাৎ কত মোল, কত গ্রাম, কত কেজি। তাহলে এইখানে বিক্রিয়া করার জন্য কত গ্রাম প্রয়োজন, এখানে উপস্থিত কত মোল আছে, কত মোল দিলে এই বিক্রিয়াটা সম্পূর্ণ হবে, এগুলো হিসাব করাকে বলে
পরিমাণগত রসায়ন। এটাকে বলা হয় আমাদের এইগুলো হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ, ওইটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণের অংশ। অর্থাৎ একটা দিয়ে আমরা কি পরিমাপ মাপি, আর একটা দিয়ে আমরা মাপি এটা কী ধরনের পদার্থ, এখানে কত পরিমাপ এটা ম্যাটার না। সো গুণগত রসায়নের এই অধ্যায়ে আমরা কি শিখব? আমরা শিখব পদার্থ কী দিয়ে গঠিত, আবার আগের মতো বোর পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, ইলেকট্রন বিন্যাসগুলো শিখব, এবং সেখান থেকে আমরা চলে যাব বর্ণালীতে, সেখান থেকে আমরা চলে যাব আমাদের বিভিন্ন ব্যবহার। তড়িৎ বর্ণালীতে আমরা যে আলোগুলো দেখি, আলোর বিভিন্ন বর্ণালী, তাদের ব্যবহার। দৃশ্যমান আলো 7 প্রকার তোমরা জানো, বেনিয়া সহকলা, বেগুনি নীল, আসমানি হলুদ, সবুজ কমলা লাল। এগুলো প্রত্যেকটার কি কি কাজ আছে এগুলো সবগুলো নিয়ে পড়বে, এগুলো নিয়ে ম্যাথ আছে, এগুলো করব। আমরা দ্রাব্যতা শিখব, বিভিন্ন পদার্থ কে কোথায় দ্রবণীয়, কে কোথায় দ্রবণীয় নয়, লাইক ডিজলভ, লাইক নীতি কী, এগুলো সবগুলো আমরা শিখব। আজকের ক্লাসে তোমাদের ইন্ট্রোডাকশন, প্রথমে আমরা রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল সম্পর্কে জানব। তোমরা জানো 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার ল্যাবে বসে পরমাণু সম্পর্কে জানার চেষ্টা করেন। রাদারফোর্ড যখন পরমাণু সম্পর্কে জানার চেষ্টা করেন তখন কিছু কিছু ঘটনা ঘটেছে, কিছু কিছু ঘটনা ঘটেনি। কি কি ঘটনা ঘটেছে, কি কি ঘটনা ঘটেনি? সহজ একটা ঘটনা ঘটেছে বা জানি আমরা তখন, সেটা হলো পদার্থের চৌম্বক ধর্মগুলো। বা এরকম যে আমরা জানি আধান বলতে একটা ব্যাপার আছে। আধান কি? কোন একটা পরমাণুতে ইলেকট্রনের অধিক উপস্থিতি বা অনুপস্থিতি। তোমরা জানো একটা পরমাণু ধরো সোডিয়াম, ওই সোডিয়ামে যদি ইলেকট্রন বেশি থাকে তখন, সাধারণত সোডিয়াম ইলেকট্রন বেশি থাকে না, ধরো সোডিয়াম প্লাস, এটা কি ক্যাটায়ন, অর্থাৎ ওর থেকে একটা ইলেকট্রন কম, এটা কি একটা আধান না? কি আধান? ধনাত্মক। অন্যদিকে ক্লোরিন, এটা ঋণাত্মক আধান। এটা কিন্তু এই গল্প কিন্তু আমরা এর আগে জানি, অর্থাৎ রাদারফোর্ডও জানে, বুঝতে পেরেছো? দ্বিতীয়ত আমরা এই তত্ত্ব জানি যে ধনাত্মক বস্তু আর ধনাত্মক বস্তু পরস্পরকে আকর্ষণ করে, ঋণাত্মক এবং উল্টা বলে ফেলেছি না, ধনাত্মক এবং ঋণাত্মক বিপরীত আধানযুক্ত বস্তু পরস্পরকে আকর্ষণ করে, সমাধান বিকর্ষণ করে, সমাধান বিকর্ষণ করে। এর অর্থ হলো ধনাত্মক এবং ধনাত্মক বস্তু বিকর্ষণ করে, ঋণাত্মক এবং ঋণাত্মক বস্তু বিকর্ষণ করে। কথা ক্লিয়ার? আর হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক হলে আকর্ষণ করে। এখন পরমাণুতে থাকা ইলেকট্রন একটা ঋণাত্মক বস্তু, কিন্তু তখনও কিন্তু এই গল্পগুলো কেউ জানে না। প্রোটন একটা ধনাত্মক বস্তু, নিউট্রনের কোনো চার্জ নাই। নিউক্লিয়াস হচ্ছে প্রোটন এবং নিউট্রন মিলে পরমাণুর কেন্দ্রে অবস্থিত, এটা একটা ধনাত্মক। কেননা নিউক্লিয়াস ধনাত্মক নাকি ঋণাত্মক? তোমরা বলবে নিউক্লিয়াস ধনাত্মক। যদি বলে নিউট্রন ধনাত্মক নাকি ঋণাত্মক, তোমরা বলবে নিউট্রন নিরপেক্ষ। কারণ নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন থাকে, এ দুটোকে একত্রে বলে নিউক্লিয়ন। এ দুটো থাকার কারণে আমাদের নিউক্লিয়াস প্রচণ্ড ধনাত্মক বস্তু। বুঝতে পেরেছ আশা করি। এখন ধনাত্মক বস্তুতে যদি আমরা ধনাত্মক বস্তু নিক্ষেপ করি, এটাকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? উত্তর হচ্ছে বিকর্ষণ করবে। সেই গল্প থেকে আমরা এখন রাদারফোর্ডের কাছে চলে যাব। রাদারফোর্ড আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। কি জন্য বসে আছে? এ হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষার সেট আপ। এই পরীক্ষার সেট আপে আমরা রাদারফোর্ড, এখনও কিন্তু পরমাণুর ভিতরের ঘটনা কেউ আমরা জানি না, প্রোটন আবিষ্কার, নিউট্রন, এগুলো পরের গল্প। সো আমরা পরমাণুর ভিতরের গঠনটা রাদারফোর্ড জানতে খুব আগ্রহী ওই সময়ে। সো উনি এরকম একটা সেট আপ নিয়ে বসে আছে। এই সেট আপে তুমি যদি ভিতরে যাও তাহলে রাদারফোর্ড এক্সপেরিমেন্টটা তুমি বুঝতে পারবা। রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের নিয়মাবলী খুব সিম্পল। সেটা হলো একটা উৎস লাগবে, এটা হচ্ছে তেজস্ক্রিয় সাইন। তেজস্ক্রিয়তার সাইন হচ্ছে এটা আমরা সবাই চিনি নিশ্চয়ই। এই তেজস্ক্রিয়তার সাইন আমরা জানি। এই তেজস্ক্রিয়তার সাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গায় দেখো, ওকে দেখো, এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় সাইন। এটার মধ্যে একটা কণা নিক্ষেপ করতেছে রাদারফোর্ড। এটাতে কি কণা আছে? ধনাত্মক কণা। ধনাত্মক কি? এটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম কত? তোমরা জানো হিলিয়ামের যদি পারমাণবিক বিন্যাস তুমি দেখতে চাও, হিলিয়াম হচ্ছে 4টি বিশিষ্ট। তাহলে আমরা দেখতে পাই এটাতে হিলিয়ামের কথা চিন্তা করে, এর বাইরে 2টা ধনাত্মক কণিকা আছে, ইলেকট্রন আছে। সো এই হচ্ছে আমাদের একটা ইলেকট্রন, এই হচ্ছে আরেকটা ইলেকট্রন। এটা হচ্ছে ওর কেন্দ্র। এর কেন্দ্রে কয়টা নিউট্রন আছে? প্রোটন আছে 2টা, ওর পারমাণবিক ভর 4, নিউট্রন আছে 2টা, তার ইলেকট্রন আছে 2টা, আর পারমাণবিক সংখ্যা 2, সেটা আমরা জানি। অর্থাৎ তার 2টি ইলেকট্রন আছে কেন্দ্রে, 2টো প্রোটন আছে, 2টো নিউট্রন আছে, মোট পারমাণবিক ভর 4। ওকে, এই যখন সেট আপ তুমি বুঝতে পারছো, এইটার থেকে যদি তুমি 2টো ইলেকট্রন নিয়ে নাও তখন এটাকে কি লিখবা? হিলিয়াম 2+। হিলিয়াম 2+, এটাকে বলে দ্বিধনাত্মক হিলিয়াম
নিউক্লিয়াস, কারণ হিলিয়ামের বাকি সব চলে গেছে, ইলেকট্রন নাই আর হিলিয়ামের মধ্যে। দুটো ইলেকট্রন যদি সরাই ফেলো এটাকে বলবো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এই দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসের নামই হচ্ছে আলফা কণা। এটার নাম কি? আলফা কণা। তাহলে আলফা কণা ধনাত্মক নাকি ঋণাত্মক হবে? উত্তর হচ্ছে একটু আগে ইন্ট্রোডাকশন করিয়েছেন দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, সো এটা নিশ্চিতভাবে ধনাত্মক আধান। এটা হচ্ছে আলফা কণা, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, যেখানে এর দুটো ইলেকট্রন, এই দুটোকে আমরা সরাই ফেলছি। তাহলে এইটা তেজস্ক্রিয়। আলফা কণা, বিটা কণা, গামা কণা এগুলো কি? নিঃসরণ। তেজস্ক্রিয় নিঃসরণে এগুলো পাওয়া যায়। এটা কে নিঃসৃত করে? তেজস্ক্রিয় বিভিন্ন পদার্থ। আমরা ধরে নিলাম রেডন। বইয়ে এইটা স্পেসিফিক উল্লেখ নাই, নানা বই নানা রকম কথা বলে, তারপর আমরা ধরে নিলাম যে রেডন এরকম গল্প এরকম দিতে পারে, ঠিক আছে? সো ধরো যাই দিক না কেন, এখানে একটা তেজস্ক্রিয় উৎস আছে যেখান থেকে, এটা হচ্ছে আলফা কণার উৎস, এটা আলফা কণা নিক্ষেপ করবে। এটা গেলো আমাদের প্রথম কথা। তাহলে কি কি যন্ত্র লাগে সেটা আমাদের বুঝতে হবে। প্রথমে লাগবে আলফা কণার উৎস, যে কোনো একটা তেজস্ক্রিয় বস্তু যেটা আলফা কণা নিক্ষেপ করতে পারে। তেজস্ক্রিয় বস্তু শুধু আলফাই নিক্ষেপ করে না, আলফা বিটা গামা নিক্ষেপ করে, তাই না? সো আমরা আলফারই কথাই বলছি, আলফা কণা নিক্ষেপ করবে এই আলফা কণাগুলো। তৃতীয়, আমাদের দরকার পরমাণু যে গঠন কীরকম হবে সেটা বোঝার জন্য একটা স্যাম্পল। তো এটাকে আমরা কি করব? আমরা একটা পাতলা শীট নেওয়ার চেষ্টা করব, পাতলা শীট নেওয়ার চেষ্টা করব, যেটাকে যত সম্ভাব্য পাতলা করা যায়। তাহলে কি হবে? তাহলে আমরা ধরে নিতে পারবো এটার মধ্যে পরমাণুগুলো এরকম একটা শীটের মতো করে আছে। শীটের বলতে কি বোঝাচ্ছি? লাইক ধরো ভাইয়া, যদি নোটে দেখাই তোমাদেরকে, ধরো তুমি যদি এরকম একটা পাতলা শীট নাও, এটা গেলো এইদিকে প্রস্থচ্ছেদের মতো, বা এটা যদি আমি পাশ থেকে দেখাই, এটা ধরো এরকম পাতলা, জাস্ট এরকম একটা লাইনের মতো পাতলা, এতটা স্লাইস করা, বুঝতে পেরেছ? তুমি এই পাশ হচ্ছে এটা, তুমি ভাইয়ের হাত দেখো, আর এইটা হচ্ছে এটা আসলে কতটুকু প্রস্থ, এই এখন দেখো এটা কতটা চিকন না, এইটা হচ্ছে এই পাশ, এটা বোঝানোর জন্য এতটা পাতলা। রাদারফোর্ডের স্বর্ণের পাত যেটা ইউজ করছেন বলা হয় 10⁻⁵ সেমি, এতটা পাতলা, 10⁻⁵ সেমি, বুঝতে পেরেছো? 1 সেন্টিমিটারের প্রায় 1,00,000 এতটা পাতলা। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এই এতটুকু। তাহলে এটা বুঝতে পারছো যে কত পাতলা একটা জিনিস। যদি এইটা নাও তাহলে কি সুবিধা হবে? সুবিধা হবে, মনে হবে যে ইলেকট্রনগুলো, ধরো আমরা জানি তো পারমাণবিক বিন্যাসে ইলেকট্রনগুলো ধরো এরকম করে, তাই না? এরকম করে ধরো কণিকাগুলো আছে। তাহলে আমরা এই বরাবর দেখো, এইটা যেভাবে আছে এভাবে আমরা নিক্ষেপ করবো। এই বরাবর নিক্ষেপ করলে ইলেকট্রন কীরকম বিহেভ করে সেটা দেখে আমরা বুঝতে পারবো এই যে এটার ভিতরে আকৃতিটা কেমন। এজন্য যথেষ্ট পরিমাণে পাতলা করার চেষ্টা করা হয়েছে। ওকে, এটা কি ইউজ করছেন রাদারফোর্ড? অত্যন্ত ভারী নিউক্লিয়াস বিশিষ্ট স্বর্ণের পাত। কি ইউজ করেছেন? স্বর্ণের পাত। কি ইউজ করেছেন? একটা স্বর্ণের গোল্ড ফয়েল বা স্বর্ণের পাত ইউজ করছেন, যাতে করে এটা দিয়ে সহজেই আমার ধনাত্মক এটা যেতে পারে, বা আমরা বুঝতে পারি যে এখানে মাঝখানে কি অবস্থা, ফাঁকা নাকি ফাঁকা না। ওকে, এখন আলফা কণা তো আর রাদারফোর্ড চোখে দেখবেন না, তাহলে আলফা কণা যে এই বরাবর গেছে কি যায়নি এটা বোঝার জন্য উনি চারপাশে একটা ফয়েল দেন। তুমি উনার আগের স্ট্রাকচারটা যখন দেখেছো তখন দেখেছো জিনিসটা এইটা হচ্ছে চারপাশে এরকম একটা বাউন্ডারি বা দেয়াল মনে হচ্ছে। এই জায়গায় যখন এই কোণাটা ধরা হয়েছে, এই জায়গা থেকে কোণাটা নিক্ষেপ করা হয়েছে ভিতরের দিকে। মাঝখানে ছিল, এটার মুখে ছিল স্বর্ণের পাত, এবং চারপাশে দেয়াল ঘেরা। কেন দেয়াল ঘেরা? কারণ হলো এটা বোঝা তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা কই গেল আমার? এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য, তাই না? এই স্বর্ণের পাতটা থেকে আলফা কণা কোন দিকে যায়, এজন্য চারপাশে একটা দেয়াল দিয়েছে। এই দেয়ালটা ডিটেক্টর, এটা ডিটেক্ট করতে পারে কিভাবে? এটা হচ্ছে জিঙ্ক সালফাইড। এই জিঙ্ক সালফাইড কণার মধ্যে যদি আলফা কণা পড়ে, সাথে সাথে এটা জ্বলে ওঠে। যেই জায়গাগুলোতে আলফা কণা হিট করবে ওই কণাগুলো জ্বলে উঠবে। তা আলফা কণা সরাসরি উনি দেখবেন না, কিন্তু উনি যখন এভাবে বুঝতে পারবেন এত আলফা কণা তো বেশ ছোট জিনিস, সো এইটা থেকে উনি যে অঞ্চল জ্বলে উঠবে ওইটা দেখে উনি বুঝতে পারবেন যে কণা কোন দিকে গিয়েছে। ওকে, নিক্ষেপ শুরু। তাহলে কী কী উপাদান লাগে আমাদের? একটা আলফা কণার উৎস লাগে, আমাদের একটা স্বর্ণ পাত লাগে,
এই স্বর্ণপাত হচ্ছে আমাদের পরমাণুর স্ট্রাকচার বলার জন্য। এটাই হচ্ছে মেইন অংশ যেটার পরমাণুগুলো আমরা কি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আর এটা হচ্ছে একটা ডিটেক্টর। এটা কি জিঙ্ক সালফাইড পর্দা। কি পর্দা? জিঙ্ক সালফাইড পর্দা। ঠিক আছে, নোটে সুন্দর করে ইয়ে করে লিখবা যে জিঙ্ক সালফাইড পর্দা, এটা যেন আমাদের মাথায় থাকে, এটা লাগবে আমাদের, জিঙ্ক সালফাইড পর্দা। ওকে, এখন আসো, আমাদের পরীক্ষা চলতেছে, আমরা কণাগুলোকে দেখতে পাচ্ছি। উনি কি দেখেন? খুব সিম্পল একটা পরীক্ষা। দেখেন যে কিছু কিছু বেশিরভাগ কণা এরকম সোজা চলে যায়। এটা কি বোঝায়? বোঝায় যে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। একটা পাতের মধ্য দিয়ে একটা কণা নিক্ষেপ করছি, যখন বেশিরভাগ কণায় চলে যায়, এটা একটা চাকনির মতো যদি হিসাব করো, যে একটা চাকনির মধ্যে দিয়ে যদি বেশিরভাগ জিনিসই পড়ে যায়, এর অর্থ হলো বেশিরভাগ জিনিসে ফাঁকা, বেশ বড় বড় ফাঁকা। সো পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। ওকে, কিছু কিছু কণা ধাক্কা খেয়ে এই পাশে চলে যায়, কিছু কিছু কণা ধাক্কা খেয়ে এই পাশে চলে যায়। খুবই কম কণা, প্রায় লাখে একটা এরকম একদম সরাসরি পিছনেও চলে আসে, একদম সোজা ধাক্কা খেয়ে পিছনে চলে আসে। তখন তিনি বলেন এখানে কেন্দ্রে কোনো একটা ধনাত্মক বস্তু আছে। কী বুঝছে উনি ধনাত্মক? আমার আলফা কণা নিক্ষেপ ধনাত্মক, আলফা কণা নিজে ধনাত্মক, ধাক্কা খেয়ে আলফা কণা অন্যদিকে চলে যায়, ধনাত্মক বস্তুই ধনাত্মক বস্তুকে ধাক্কা দেয়। এবং আলফা কণা কিন্তু বেশ ভারী, স্বর্ণের পাতের নিউক্লিয়াস এর চেয়েও বেশি ভারী। স্বর্ণের পাতের নিউক্লিয়াসে তুমি চিন্তা করো, স্বর্ণের পাতে কি স্বর্ণের যে পারমাণবিক সংখ্যা সেই পরিমাণে প্রোটন আছে, সেই পরিমাণে আবার নিউট্রনও তো আছে, তাই না? সো ওই জায়গাটাতে এখন বলো স্বর্ণের পারমাণবিক সংখ্যা কত? তোমরা একটু এটা বের করো যে স্বর্ণের পারমাণবিক সংখ্যা কত। স্বর্ণের লিখি আমরা কীভাবে? AU, গোল্ড, এভাবে লিখি। এটা যখন দেখেন তুমি যে কিছু কিছু কণা বাড়ি খেয়ে চলে যায়, এর অর্থ মানে বাধাপ্রাপ্ত হয়, দিক পরিবর্তন করে ফেলে, তিনি বুঝেন ওইখানে একটা ধনাত্মক কিছু আছে ভারী, যেটার কারণে এইগুলো ধাক্কা খেয়ে চলে আসে, এবং উনি ওইটার নাম দেন নিউক্লিয়াস। তাহলে তোমাদের যদি বলে রাদারফোর্ডের আলফা কণা নিক্ষেপণ পরীক্ষা, এটা থেকে কি আবিষ্কার করেন? আমাদের প্রশ্ন হচ্ছে মেডিকেলে এই প্রশ্নটা, যে রাদারফোর্ডের আলফা কণা এক্সপেরিমেন্টে বিচ্ছুরণ পরীক্ষাতে তুমি কি আবিষ্কার করা হয়? কি আবিষ্কার করেন উনি? নিউক্লিয়াস। আবার বলে দিও না যে প্রোটন আবিষ্কার করেন, ইলেকট্রন আবিষ্কার করেন, এগুলো না, নিউক্লিয়াস। আশা করি বুঝাইতে পেরেছি তোমাদেরকে। সো এই হচ্ছে আমাদের মেইন ব্যাপার। এবার দেখতে পেয়েছো যে এই জায়গাটাতে এখন দেখো যে ঘটনাটা কি ঘটছে। অ্যাটমিক লেভেলে বেশিরভাগ কণা এরকম একাই চলে যায়, একটা দুইটা কণা যেগুলো এই এক একটা সাথে ধাক্কা খায়, দেখো ওগুলো হঠাৎ করে দিক পরিবর্তন করে ফেলে। এই যে একটা ধাক্কা খেয়েছে, এই যে খুবই কম ধাক্কা খায়, তাই না? একটা দুইটা যে একটা ধাক্কা খেয়েছে এদিকে, ওগুলোই শুধুমাত্র দিক পরিবর্তন করে ফেলে। ঠিক আছে, মলিকুলার লেভেলে এটা কি ঘটে দেখো, কাহিনীটা কথা এইটা যে এই যে স্বর্ণের নিউক্লিয়াস কিন্তু বেশ বড়, পর্যাপ্ত পরিমাণে এখানে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন আছে। আর আলফা কণা কিন্তু দুইটা প্রোটন দুইটা নিউট্রন, দেখো এই জন্য চারটা চারটা, তোমরা হয়তো ক্যামেরা বেশ দূরে বলে দেখতে পাচ্ছ না, বাট ব্যাপারটা এরকম। আর এটা অনেক বড়। সো এই দেখো যেগুলো খুব কাছাকাছি আসে ওগুলো আসলে ধাক্কা খেয়ে চলে যায়। ধাক্কা খায় না, পরমাণু কখনো নিজে নিজে কলিশন করে না, কাছাকাছি আসলেই ধাক্কা বল অনুভব করে। কোনো বস্তু কখনো কোনো বস্তুকে স্পর্শ করে না, এটা যখন আমরা আরও সামনে তখন বুঝতে পারবা। এটা তুমি তোমার হাতকে স্পর্শ করছো না, বাস্তবে তুমি কখনো হাতকে স্পর্শ করতে পারবা না। হ্যাঁ, মলিকুলার লেভেলে কখনো কোনো কিছুকে স্পর্শ করে না। যাই হোক, কাছাকাছি আসলে ও বল অনুভব করে, ও চলে যায়, দিক পরিবর্তন করে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এখন কার কার ক্লিয়ার হয়েছে ভাইয়াকে একটু কমেন্ট করে জানো। তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখন যদি তুমি বইটাতে আসো, ভাইয়ার কথাগুলো যদি তুমি মন দিয়ে শুনে থাকো, এখন তোমার প্রথমে নজর পড়বে মেডিকেলের যে ভীষণটা আমাদের দরকার, মেডিকেলের জন্য একটা নজর দরকার, মেডিকেলে চান্স পাওয়ার জন্য একটা দৃষ্টি দরকার। সেটা কি? টিচার কি চিন্তা করে এবং টিচার কীভাবে প্রশ্ন করবে, সেটাই হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। লেখায় আছে নিউক্লিয়াস আবিষ্কার, যেটা 90% শিক্ষার্থীর চোখে পড়ে না, কারণ আমরা কখনো হেডলাইন পড়ি নাই, আমাদের টিচার কখনো হেডলাইন পড়াবে না। কিন্তু মেডিকেলে হইলে পড়তে হবে যে এটার মেইন পাওয়া কি, প্রাপ্তি কি। নিউক্লিয়াস আবিষ্কার করা হয় এটা দেখে। কিভাবে? ওই যে বললাম বুদ্ধি খাটাই। আচ্ছা, এটা গেল। এখন আসো রাদারফোর্ড পরমাণু সম্পর্কে বিজ্ঞানী থমসন এই জানো এর আগে একটা মডেল দেন, সেটা হচ্ছে প্লাম পুডিং মডেল। এগুলো নিয়ে আমরা আরেকটু সামনে আলোচনা করব। এটা আমাদের পদার্থবিজ্ঞানে একটা অধ্যায় আছে পরমাণু মডেল, ওইখানে এগুলো নিয়ে আলোচনা আছে, এই বইয়ে নাই, রসায়নে নাই।
ওইটার ধারণা ছিল পরমাণুতে ইলেকট্রন আর প্রোটন জাস্ট এভাবে ছড়াই ছিটায় থাকে। এটাকে বলা হয় যে ফার্ম পুডিং মডেল অথবা কিসমিস মডেল অথবা তরমুজ মডেলও বলতে পারা। ধরো ফুডিংয়ের মধ্যে, ফুডিং কি কেকের মতো তাই না, ওইটার মধ্যে যে কিসমিস থাকে সামান্য পরিমাণে ছড়াই ছিটায় থাকে না একটা ফুডিংয়ের মধ্যে। ধরো এই হচ্ছে তোমার ফুডিং, এটার মধ্যে ছড়াই ছিটায় কিসমিস থাকে। থমসন ধারণা করেন বিজ্ঞানী যে এরকম হচ্ছে পরমাণু মডেল, কিন্তু রাদারফোর্ড দেখান যে না এরকম না, পরমাণুতে নিউক্লিয়াস থাকে কেন্দ্রে, চারপাশে ইলেকট্রনের বিন্যাস আছে। যদিও রাদারফোর্ড এই নিয়ে বেশি কিছু বলেননি, ব্যাখ্যাও দিতে পারেননি, যেটা রাদারফোর্ডের দুর্বলতা আমরা পড়ব। আচ্ছা, 1911 সালে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন। ধারণা করা হয় এই যে এগুলা রেডিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয়, এগুলো থেকে কি নির্গত হয় আমরা জানি, আলফা কণা বিকরিত হয়, এগুলো থেকে আলফা কণা আসে। এই হিলিয়াম হচ্ছে দুটো ইলেকট্রন, দুটো নিউট্রন, দুটি প্রোটন যুক্ত। এটা থেকে যদি তুমি দুটি ইলেকট্রন সরাই নাও তাহলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যায় তাকেই বলে আলফা কণা। শেষ। এখন আলফা কণা যদি হিসাব করো, আমাদের কণার কতগুলো শ্রেণী বিভাগ আছে। একটা যে পরমাণুতে স্থায়ী কণিকা, স্থায়ী কণিকাগুলো হচ্ছে পরমাণুতে তিনটা, আমরা যেটা পড়ে আসছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এরপর আছে কম্পোজিট কণিকা, তার মধ্যে একটা হচ্ছে আলফা কণিকা, অর্থাৎ যেগুলো বিশেষ পরিস্থিতিতে শুধুমাত্র থাকে। আর আরেকটা হচ্ছে অস্থায়ী কণিকা, সেগুলো আমরা সামনে যখন আগাবো তখন পদার্থবিজ্ঞানের পড়াশোনায় পড়বো আস্তে আস্তে, সমস্যা নেই। তাহলে আমরা এটা হচ্ছে এক ধরনের কম্পোজিট কণিকা, এটা এখন পড়লেও পড়বা, না পড়লেও সামনে পাবা যখন আমরা ওইগুলো পড়বো। এখন জেনে রাখো যে পরমাণুর তিন ধরনের কণিকার মধ্যে স্থায়ী কণিকা তো তিনটা বললাম, অস্থায়ী কণিকার ভিন্ন ভিন্ন অনেকগুলো নাম আছে। আর কম্পোজিট কণিকার একটা হলে আলফা কণিকা। ওকে, আলফা কণিকা যদি বাকি বৈশিষ্ট্যগুলো তুমি হিসাব করো তাহলে আলফা কণার গতিবেগ আলোর বেশ কাছাকাছি। আলোর বেগ কত? 3 × 10⁸। অন্যদিকে আলফা কণা আলোর একটু কম, 1 × 10⁷ থেকে 2.5 × 10⁷ পর্যন্ত যাইতে পারে। আলফা কণায় দুটো প্রোটন আছে, দুটো নিউট্রন আছে। সো দুটো প্রোটনের ভর, দুটো নিউট্রনের ভর হিসাব করে আলফা কণা ভর হিসাব করে ফেলা সম্ভব, যার মোটামুটি ভর সংখ্যা স্বাভাবিক হিসেবে 4। রাদারফোর্ডের পরীক্ষায় কী কী উপাদান ব্যবহার করা হয় মেডিকেল অ্যাডমিশনের জন্য, এটা খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো 1, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা, পাতলা সোনার পাত, জিঙ্ক সালফাইড এবং আবরণযুক্ত পর্দা, এই তিনটা কথা। তা আশা করি আলফা কণা তোমরা বুঝতে পারছো। তোমাদের কোনো কমেন্ট থাকলে করো, ভাই আজানের পর যুক্ত হচ্ছে আবার তোমাদের সাথে। কে কে বুঝতে পেরেছো আমাকে একটু কমেন্ট করো। তাহলে আমরা যে জায়গায় ছিলাম, যে তিনটা উপাদান দরকার পড়ে, একটা হলো আমাদের তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা। আলফা কণা কি ধনাত্মক নাকি? অবশ্যই ধনাত্মক। কেন? আলফা কণা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস সবসময় ধনাত্মক। এই নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে আমরা দেখেছি ওর নিউক্লিয়াসে, হিলিয়ামের নিউক্লিয়াসে দুইটা প্রোটন থাকে, দুইটা নিউট্রন থাকে, আর দুইটি ইলেকট্রন সরায় নিচ্ছে। আচ্ছা, দ্বিতীয় হলো পরমাণুর উৎস, অর্থাৎ আমরা যে পরমাণুটাকে টার্গেট করে মারছি সেটা হচ্ছে পাতলা সোনার পাত। কতটুকু পাতলা? লেখা আছে 4 × 10⁵ সেমি, হ্যাঁ, প্রায় এতটুকু পাতলা। যদিও এটা ফিজিক্সের বইয়ে লেখা আছে ভিন্ন মান, বেশিরভাগ বই এটা অ্যাপ্লাই করে, এটাতে কিছু যায় আসে না, যেটা পরীক্ষা দিবে সেটাই, এটাই হচ্ছে আমরা ধরে নিব এটাই। সো এইটা হচ্ছে আমাদের এই থিকনেস, ঠিক আছে, 4 × 10⁵। এটা একটু খেয়াল করে নিই, এটা সেমিতে দেওয়া আছে, সেমি। এখন আমি যদি এটাকে মিটারে দিতে চাই আমি লিখব 10⁻7, কেননা মিটার আরও কম। মিটার মানে কি? 10⁻7 লিখবো আমি, তাহলে 4 × 10⁻7 মিটার। বি কেয়ারফুল, 4 × 10⁻7 দেখে মানে হলো ভুল, আর 4 × 10⁵ দেখে পাগল হয়ে যাওয়ার কিছু নেই, উত্তর দিয়ে ফেলার কিছু নেই। বেশিরভাগ শিক্ষার্থী বোকার মতো এই কাজটা করবে, এবং মেডিকেল শুধু বসে আছে তোমাকে কোন দিকে প্যাচ লাগানো যায়। মেডিকেল কেন ভর্তি পরীক্ষাটা নিচ্ছে? নিশ্চয়ই বাদ দিয়ে দেওয়ার জন্য, এখানে কোনো ভাইবা নাই, তোমাকে কোনো সুযোগ নাই। তো যত তাড়াতাড়ি বাদ দিয়ে দেওয়া যায়, 1 লক্ষ শিক্ষার্থী আবেদন করবে, সবাই বলবে আমরা মেডিকেলে পড়তে চাই, আমরা মেডিকেলে পড়তে চাই, সেখান থেকে যত তাড়াতাড়ি বাদ দিয়ে দেওয়া যায়, এটা মেডিকেলের চিন্তা থাকে। সো প্রশ্ন এমনভাবে করে দেয় যাতে তাড়াতাড়ি বাদ পড়ে যায়। যত শিক্ষার্থী বেশি বাদ পড়ে যাবে তত মেধা তালিকা করা তাদের জন্য সহজ। অ্যান্ড সব শিক্ষার্থী যদি 80.25 পেয়ে বসে থাকে তাহলে মেধা তালিকা করতে তো মাথার ঘাম পায়ে পড়ে যাবে, তাই না? এই জন্যই প্রশ্ন এমনভাবে করে যেন তোমরা কান্নাকাটি করে আগে থেকেই মাঠ ছেড়ে চলে যাও। 10⁻5 দেখে কান্নাকাটি মানে হলো উত্তর দাগায় দেওয়ার কিছু নাই, ওইটা সেমিতে দেওয়া, এটা হবে 10⁻7। অথবা এভাবেও থাকতে পারে, এভাবে কিন্তু গুনতে হবে। এটা হচ্ছে 10⁻, 1 2 3 4 5,
10^5 ওকে। আচ্ছা, এখন আসো এটা হচ্ছে আমাদের মেইন। আর জিঙ্ক সালফাইড এটা কিসের জন্য দেওয়া হয়? এটা হচ্ছে আমাদের ডিটেক্টর হিসাবে। এই পর্দাটা আলফা কণা ডিটেক্ট করতে পারে, কারণ এটা আলফা কণার সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে এরা জল জল করে ওঠে, এটাকে বলে অনুপ্রভা সৃষ্টি হওয়া। আচ্ছা, ফসফোরেন্স। ফসফোরেন্স মানে কি? লাইক যারা এরকম জল জল করে ওঠে আর কি, এইটা যখন পড়ে। আচ্ছা, রাদারফোর্ডের এই ঘটনাটা আমরা বলেছি, এই কথাগুলো আমরা মোটামুটি তোমাদের এক্সপ্লেন করা শেষ। তাহলে তিনি কি লক্ষ্য করেন? তিনি লক্ষ্য করেন, এখন এখানে দুটো কথা আছে, দুটো প্রশ্ন আছে। এক, প্রথমত স্বর্ণের নিউক্লিয়াসে তোমরা বলেছ 79 79টা প্রোটন নিশ্চিত আছে, আমরা নিউট্রনের হিসাব বাদই দিলাম। 79টা প্রোটন, এটা কি পরিমাণে বড় কণা চিন্তা করতে পারো? সেখানে যদি দুইটা ধরো নিউট্রনও প্রায় নিউট্রনের ভর কত? প্রায় প্রোটনের ভরের সমান, তাই না? সো ধরো আমরা চার ধরলাম, 4 আর হচ্ছে 79। ও ধাক্কা খাইলে ওর সাথে ওর ধারে কাছে আসতে হতে পারবে না, সাথে সাথেই তো ধাক্কা খেয়ে চলে যাবে, তাই না? সো ও যদি এরকম ধাক্কা খায়, একটু অ্যাঙ্গেলে ধাক্কা খায়, ও যাবে এদিকে। ও যদি আরেকটু অ্যাঙ্গেলে ধাক্কা খায়, ও এইদিকে চলে যাবে, মানে কাছেও যাইতে পারবে না। আর ও যদি কোনো কারণে একদম বরাবর ধাক্কা খায়, ওরা একদম ডিরেক্ট শ্যুট করবে, ও একদম সোজা চলে আসবে ধাক্কা খেয়ে জোরে। আচ্ছা, এখন তোমরা বলবা ভাইয়া কেন ভাই, এখানে তো ইলেকট্রনও আছে। 79টা তো নিশ্চয়ই ইলেকট্রনও আছে। অবশ্যই ছিল। পরমাণু পৃথিবীতে থাকা বা মহাবিশ্বে থাকা সবচেয়ে হালকা বস্তুটার নাম ইলেকট্রন, যার কেউ গুণায় ধরে না। ইলেকট্রনের এমন ভর, পারমাণবিক ভরের হিসাবে ওরে কেউ গুণায় ধরে না। তোমরা জানো ইলেকট্রনের ভর 9.1 × 10^31 কেজি। ইনভার্স 10^31 কেজি। সো ওর ভর এতটাই হালকা যে আলফা কণার সাথে ও ধাক্কা খাইলে ও নিজে উড়ে চলে যাবে কোন দিকে, বুঝতে পেরেছো? সো এই জন্য ইলেকট্রনের এই ব্যাপারটা আমাদের এখানে কাজ করে না। আর দ্বিতীয় হলো প্রথমত ইলেকট্রন হালকা, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। ইলেকট্রন হিলিয়ামকে আটকাইতে পারবে না, ধাক্কাও দিতে পারবে না। এমনি তো ধনাত্মক হলেও ধাক্কা দিতে পারতো না। ইলেকট্রন এতটাই ছোট যে ওর ধাক্কা দেওয়ার ক্যাপাবিলিটি নাই, সো ও হিসাবে নাই। এবং রাদারফোর্ড তখন জানতেন না ইলেকট্রন বলে ব্যাপারগুলো, ইলেকট্রন তখনকার গল্প না, ওই জন্য রাদারফোর্ড ইলেকট্রন আবিষ্কার করেনও নাই। সো উনি প্রোটন আবিষ্কার করেছেন, সেটা পরে নিউক্লিয়াস। মূল কথা হলো আমাদের এখানে রাদারফোর্ডের পর্যবেক্ষণে মেইন কথা হলো নিউক্লিয়াস। ওকে, ফাইন। সো বুঝতে পেরেছ যে এইখানে থাকা এত বিশাল স্বর্ণের নিউক্লিয়াস ধনাত্মক নাকি ঋণাত্মক? প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা বিষয়ের চার্জারই নিউক্লিয়াস ধনাত্মক, এটা তো মাথায় রাখতে হবে। নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। নিউট্রন চার্জবিহীন, প্রোটন ধনাত্মক, সো নিউক্লিয়াস ধনাত্মক। ওকে, তো এইখান থেকে আমরা যা বলেছি সেটাই তিনি পর্যবেক্ষণ করেন। উনি বলেন প্রায় 99% আলফা কণা ধাক্কা খেয়ে সোজাসুজি চলে যায়। ও কোনো ধাক্কায় খায় না, একদম সোজাসুজি এখানে চলে যায়। কারণ হলো পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। ওকে, তবে মাত্র কয়েকটি আলফা কণা পথ বেঁকে যায়, যেগুলো পাশে ধাক্কা খায়। এরকম পাশে ধাক্কা খাওয়া বলতে মানে পাশে যেতে চায়, ও ধাক্কা খেয়ে চলে যায় এরকম। আর খুব কম সংখ্যক 20,000-এ একটি পিছনে ফিরে আসে, অর্থাৎ খুবই কম, যেটা একদম অ্যাকুরেটলি সোজা ধাক্কা খায়, ও আবার সোজা ধাক্কা খেয়ে ফিরে আসে। কেননা স্বর্ণের নিউক্লিয়াস অনেক ভারী, বুঝতে পেরেছ? ওকে, এখান থেকে উনি সিদ্ধান্ত নেন কি? প্রথম সিদ্ধান্ত, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এটা হচ্ছে ওনার প্রথম সিদ্ধান্ত। ওকে, যেহেতু খুব কম সংখ্যক ধাক্কা খেয়ে একটু এক পাশে চলে যায় এবং খুবই কম সংখ্যক সরাসরি ফিরে আসে, তাই বলা যায় পরমাণুর একটা জায়গা আছে যেই জায়গাটাতে ওর সবচেয়ে বেশি ভর, সমস্ত ভর বলতে গেলে কেন্দ্রীভূত হয়ে আছে, এবং ওইটা ধনাত্মক চার্জযুক্ত। এই জন্য উনি ওইটার নাম দেন নিউক্লিয়াস। তাহলে উনি বলেন যেহেতু আলফা কণা সমূহ ধনাত্মক চার্জযুক্ত, এক্ষেত্রে বিকশিত হয়, সেহেতু পরমাণুর কেন্দ্রটিও ধনাত্মক চার্জযুক্ত হবে। তিনি এই ভারী ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর এই কেন্দ্রকে নিউক্লিয়াস নামকরণ করেন। আচ্ছা, আলফা কণার গতি পরিবর্তন হিসাব করে দেখান এটার পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান। নিউক্লিয়াসের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যার সমান, এটা তো স্বাভাবিক, এটা আমরা জানি, ঠিক আছে? রাদারফোর্ড জানতেন আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে 7,000 গুণ বেশি এবং এটি দ্বিধনাত্মক চার্জযুক্ত। তাই ইলেকট্রন এখানে মানে হলো ধাক্কা খেয়ে উড়ে চলে যাবে, এটা খুবই স্বাভাবিক কথা। ইলেকট্রনের হিসাবে এই মডেলে নাই, ইলেকট্রনের গল্প কোনো কথাবার্তা এই মডেলে নাই। আচ্ছা, এবার আসো তাহলে এই জিনিসটি স্কেল কত বড় উনি বলেছেন।
উনি বলেন পরমাণুতে যে আপনি দেখতে পাবো আমরা নিউক্লিয়াস বা পুরো অংশটুকু নিউক্লিয়াস এবং পরমাণুর আকার যদি হয় এত বড়, এটাও কত 10⁻8 সেমি, তাহলে নিউক্লিয়াস হবে 10⁻12 সেমি বা 13 সেমি। এটা কি বেশি নাকি কম? উত্তর হচ্ছে ছোট, যেহেতু ইনভার্স এর অর্থ হলো কম। কত কম? অর্থাৎ পরমাণুর যতটুকু আকার, হাইড্রোজেন পরমাণুর আকার 10⁻8 সেমি, এটা মুখস্থ রাখবা, এটা কাজে লাগবে। ওকে, এটা থেকে পরমাণুর নিউক্লিয়াসের আকার 10,000 থেকে 1,00,000 গুণ ছোট। পরমাণুর নিউক্লিয়াসের আকার ওর পরমাণুর আকারের চেয়ে 10,000 থেকে 1,00,000 গুণ ছোট, অথচ সমস্ত পরমাণুর ভর এই নিউক্লিয়াসে আবদ্ধ আছে বলে ধরা হয়। বুঝতে পেরেছো? এই দুটো মান মনে রাখবা। এটা কিন্তু এটার চেয়ে এটা ছোট, কিন্তু এটা তো তোমরা জানো, সায়েন্সের স্টুডেন্ট হয়ে এতটুকু তো জানার কথা। ওকে, ঠিক আছে। তাহলে পরমাণুর নিউক্লিয়াস থেকে 10,000 থেকে 1,00,000 গুণ বড়। কে বড়? পরমাণুর আকার মানে ব্যাস। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসো, এইটা কিন্তু লেখা আছে না, এটা সেমি, এটা তোমাদের ভাইয়াপুদের দাগিয়ে দিয়েছিলাম, এটা ম্যাট 20-21 এসেছিল। তাহলে হাইড্রোজেন পরমাণুর বয়স 10⁻8 সেমি, হুবহু একদম কমন। ওকে, আসো রাদারফোর্ড পরমাণু মডেলে তাহলে উনি যা কথা বলেন এগুলোই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। সো রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা বলতে পারি উনি কি কি প্রস্তাবনা দেন, যে পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য এবং পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা নিউক্লিয়াস আছে। এটা হচ্ছে মেইন কথা, যেখানে প্রায় পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং সমস্ত ভর এখানে আবদ্ধ আছে। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, পরমাণু আধান নিরপেক্ষ, পরমাণু ধনাত্মক চার্জযুক্তও না ঋণাত্মক চার্জযুক্তও না। যদি ধনাত্মক, এবং এখন একটু আগে বলেছেন যে ধনাত্মক ঋণাত্মক, আমরা জানি পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, আবার বাইরে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন এবং সমান সংখ্যক, তাই না? সো 79টা গোল্ডের ক্ষেত্রে যেমন 79টা প্রোটন 79টা ইলেকট্রন, একই কথা। সো এটা নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত এবং সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন পরমাণুকে আছে। রাদারফোর্ড এখানে একটা ভুল করে ফেলছে। উনি যেটা বলছে উনি ঠিকই ধরতে পারছে। ইটস লাইক যে ধরো আমাদের যে ওই যে নিশানা টার্গেটের মতো, তীরের টার্গেট যেমন, এরকম ধরো একটা টার্গেটের মতো, এটা নিউক্লিয়াস উনি ঠিক বুঝতে পারছে। এবং চারপাশ দিয়ে যে আমাদের যে কি আলফা কণা চলে গিয়েছে ওইটা বুঝে উনি মনে করছে এরকম একটা মডেল যদি উনি বলেন, তখন উনি এটাকে কল্পনা করেছেন সোলার সিস্টেমের সাথে। আমাদের সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন চারপাশে গ্রহসমূহ ঘুরে, তেমনি উনি বলেন পরমাণুকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ইলেকট্রনটা ঘুরে। এটা একটা ভুল ধারণা, সামনে বলবো। তো উনি এটা বলেন যে রাদারফোর্ড বলেন পরমাণুর সৌরজগতে সূর্যের চারদিকে যেমন গ্রহসমূহ ঘুরে, তাহলে সূর্য কি এখানে? সূর্য কি? নিউক্লিয়াস। আর গ্রহসমূহ কি? ইলেকট্রন। দেখো এটা যদি সূর্য হয় তাহলে কি বুধ, তাই না? তারপর আমাদের এই ধীরে 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 মঙ্গল, তারপর আমাদের পৃথিবী, তারপর আমাদের এরপরে 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 এইভাবে আসছে না? ওকে, আসো তাহলে এই সৌরজগতের মতো করে সূর্য হচ্ছে নিউক্লিয়াস, গ্রহসমূহ হচ্ছে আমাদের ইলেকট্রন। দেখো গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রন এবং কেন্দ্রস্থ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকে। আচ্ছা, এই ঘুরতে থাকার কারণে এখানে দুই রকম হয়। একটা হচ্ছে ইলেকট্রন সমূহ, এরা পরস্পরকে বিকর্ষণ করে বলতে পারো। তাহলে এই জায়গায় ইলেকট্রন সমূহের স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং আবর্তনশীল ইলেকট্রন কেন্দ্রবিমুখী, অর্থাৎ দুইটা ব্যাপার। আমি তোমাকে বুঝাই ব্যাপারটা। কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল কি সেটা যদি আমরা বুঝতে চাই, সহজে আমরা বুঝতে পারি। একটা বস্তু যখন একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তোমরা এটা ছোটোবেলার পরীক্ষাও করাইছে তোমাদের, যে একটা লাটিম বা একটা সুতা নিয়ে একটা কিছুকে বেঁধে ঘুরেতে থাকলে যদি এটা হঠাৎ করে ছেড়ে দাও, ওই দড়িটা কেটে দাও, তাহলে ওটা বাইরের দিকে যায়। এটাকে বলে কেন্দ্রবিমুখী বল। একটা ঘূর্ণনশীল বস্তু সবসময় বাইরের দিকে যেতে চায়, এটাকে বলে কেন্দ্রবিমুখী বল। তাইলে ইলেকট্রন পরমাণুকে নিউক্লিয়াসকে ছেড়ে চলে যেতে চাইবে সবসময়, এটাকে বলবো কেন্দ্রবিমুখী বল। বুঝতে পেরেছ? সো আমরা যদি নোটে যাই তাহলে আমরা বুঝতে পারবো আরও সহজে। এটা হচ্ছে নিউক্লিয়াস, ওকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছে এই কক্ষপথে। যদি কোনো কারণে ইলেকট্রন সবসময় এদিকে বাইরের দিকে চলে যেতে চায়, যে কোনো বিন্দু থেকে এরকম সোজা চলে যেতে চায়, এটাকে বাইরের দিকে এরকম চলে যেতে চাইবে যে কোনো বিন্দু, যে কোনো ইলেকট্রন, এটাকে আমরা বলছি কেন্দ্র বিমুখী বল। ওকে,
অন্যদিকে তোমরা জানো ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এ ঋণাত্মক, তাই না, ইলেকট্রন কি ঋণাত্মক, আর এ কি ধনাত্মক। সো ও পরস্পরকে আকর্ষণ করে, এটা কি স্থির বিদ্যুৎ বল। আধানগুলোর এই আকর্ষণ বিকর্ষণ, আমরা আধানগুলোর এগুলোকে আমরা বলি স্থির বিদ্যুৎ বল। সো ওটা কি কেন্দ্রমুখী বল, কেন ও ওরে টেনে ধরে রাখতে চায়, এটা কি কেন্দ্রমুখী বল। সো ও বের হয়ে যেতে চায় ইলেকট্রন, যেটা গতির কারণে সব বস্তুই একই কথা করে, এটা ইলেকট্রনের ক্ষেত্রে সত্য। এটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। আর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সেটা হচ্ছে আমাদের ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান ইলেকট্রন, এটা ওকে টেনে ধরে রাখে, নিউক্লিয়াস ওকে টেনে ধরে রাখে, এটাকে বলে কেন্দ্রমুখী বল। এ দুটো এটাকে ব্যালেন্স করে, ব্যালেন্স করার কারণে ওরা চলে যায় না, না হলে তো পরমাণু চলেই যাইতো অন্যদিকে। ইলেকট্রন যদি সরে যাইতো কক্ষপথ থেকে তাহলে তার পরমাণুর অস্তিত্বই থাকতো না, এরকম একটা অবস্থা হইতো। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের গল্প। এটার জন্য এটাকে বলতে হবে, যেহেতু উনি এটার সাথে তুলনা করেছেন, এই জন্য এটাকে বলে সোলার সিস্টেম অ্যাটম মডেল। কি বলে? সৌরমণ্ডল পরমাণু মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেল। তোমাদের যদি বলে সোলার সিস্টেম অ্যাটম মডেল কাকে বলা হয়, তোমরা বলবে রাদারফোর্ডের মডেলকে। তোমরা যদি বলে নিউক্লিয়ার মডেল কাকে বলা হয়, কারণ এখানে নিউক্লিয়াসের ধারণা দেওয়া হয়েছে, তোমরা বলবা রাদারফোর্ডের মডেলকে। তোমরা কি বলবা? রাদারফোর্ডের মডেলকে। দেখো, ইলেকট্রন চলে যেতে চায়, এটা কেন্দ্রবিমুখী বল, আর ও ইলেকট্রনকে ধরে রাখে স্থির শক্তি, এটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে, এটা দুটো ব্যাপার আছে, এই দুটো আমরা বলেছি। এখন আসো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। প্রথম সীমাবদ্ধতা, রাদারফোর্ড পরমাণু মডেলের নিউক্লিয়াসের ধারণাটা গ্রহণ করা হয়েছে, বাকিগুলোতে ভুল আছে। কি ভুল আছে? প্রথম ভুল, সোলার সিস্টেম অ্যাটম মডেল, এই কথাটা ভুল। কেন ভুল? প্রথমত রাদারফোর্ডের যদি তুমি হিসাব করো, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, আর হচ্ছে আমাদের যে কি সূর্যটা নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। কিন্তু সোলার সিস্টেম অ্যাটম মডেলে বা সোলার সিস্টেম আমরা দেখতে পাই সূর্য হচ্ছে নিরপেক্ষ, গ্রহসমূহ নিরপেক্ষ। তাহলে বলো তো, সূর্য আর গ্রহসমূহের মধ্যবর্তী আকর্ষণ বলটা কি? মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের কারণে ওরা পৃথিবী সূর্যকে ছেড়ে চলে যায় না, তাই না? পৃথিবীও সূর্যকে ছেড়ে একেবারে বেড়ে চলে যেত, এটা হচ্ছে এদের মধ্যে কেন্দ্রমুখী বল। তাহলে এক হলো গ্রহসমূহ, সৌরজগতের গ্রহ এবং সূর্য উভয় নিরপেক্ষ, এবং এদের মধ্যে যে বলটা কাজ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। অন্যদিকে রাদারফোর্ডের ক্ষেত্রে ইলেকট্রন আর নিউক্লিয়াস দুইটা, একটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, একটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, এটা আমরা বুঝতে পেরেছি। এবং এদের মধ্যে যে কেন্দ্রমুখী আকর্ষণ বল সেটা হচ্ছে স্থির তড়িৎ বল। স্থির তড়িৎ বল অর্থ একটা ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক চার্জের মধ্যে পরস্পর আকর্ষণ বল, তাই না? ওকে, এইটা ভুল আছে। সো এই কথাটা আমরা বলতে, এখানে লেখা আছে যা বলেছি, তুমি এখন যদি এটা পড়ো তুমি লাইন বাই লাইন বুঝতে পারবা যে এটা ঠিক হয়নি। স্থির তড়িৎ বল দ্বারা বিকর্ষণ মানে হলো আকর্ষণ বিকর্ষণ হয়, আর আমাদের ক্ষেত্রে এরা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা। ওকে, আর আমরা জানি গ্রহসমূহ, প্রত্যেকটা গ্রহে কিন্তু চার্জহীন, গ্রহের কোনো, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, যে পৃথিবীর আধান কত, পৃথিবীর চার্জ কত, অসীম, পোলাপানি লেখা অসীম, পৃথিবীর চার্জ শূন্য। পৃথিবীর ধনাত্মক এবং ঋণাত্মক শূন্য, আমরা ধরে নিই পৃথিবীর চার্জ শূন্য, নাকি অসীম? শূন্য। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন করেছিল তোমাদেরকে। দ্বিতীয়, ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েলের তত্ত্বটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো। ম্যাক্সওয়েলের তত্ত্বটা বোঝার চেষ্টা করি। বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যদি একটা ধনাত্মক বস্তুকে, মানে যেখানে সেটা উল্টাটাও হইতে পারে, যেটাই হইতে পারে, এখানে যদি কেন্দ্রে ঋণাত্মক থাকে বাইরে ধনাত্মক থাকে, একই ঘটনা। একটা ধনাত্মক বস্তুকে যদি একটা ঋণাত্মক বস্তু এভাবে ঘুরতে থাকে তাহলে ও শক্তি হারাইতে থাকবে। সো ইলেকট্রন শক্তি হারাইতে থাকবে। শক্তি হারানোর অর্থ কি? ইলেকট্রন ধীরে ধীরে শক্তি কমে যাবে। সো ইলেকট্রনের গতিপথ কীরকম হবে? এইটা কিন্তু তোমরা দেখতে পাবা। এইটা যখন দেখবে তখন বুঝবা যে এখানে ম্যাক্সওয়েলের তত্ত্ব বলা হয়েছে, এটা কিন্তু রাদারফোর্ডের সোলার সিস্টেম অ্যাটম মডেলকে আলোচনা করে। এই মডেলটা যখন এরকম একটা ছবি তুমি দেখতে পাবা তখন তুমি বুঝবে এটা রাদারফোর্ডের মডেলের কথা বলছে। কারণ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যদি একটা ঋণাত্মক চার্জ একটা ধনাত্মক চার্জের চারপাশে এরকম ঘুরে, ওইটা শক্তি হারাইতে থাকবে, আস্তে আস্তে শক্তি হারায়, ও ধীরে ধীরে ধনাত্মক চার্জে পতিত হবে বা ভারী বস্তুটাতে পতিত হবে, যেহেতু ওইটা ভারী, ওইটাই। সো ও এটার মধ্যে চলে যাবে। যদি এটা হয়, আমাদের ইলেকট্রন আর প্রোটন যদি একত্র হয়ে যায় তাহলে পরমাণুর কি স্ট্রাকচার থাকে, কক্ষপথ থাকে? উত্তর হচ্ছে থাকে না, যদিও রাদারফোর্ড কক্ষপথের ধারণা দেন নাই। আচ্ছা, তারপরে এইটা পুরোটুকু পরমাণুর স্ট্রাকচার নষ্ট হয়ে যায়। সো এইটা কেন হয় না সেটার ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারেন না। রাদারফোর্ড বলেন নাই, শুধু বলেন যে ইলেকট্রন ঘুরে চারপাশে
ঘুরলে তো এভাবে হওয়ার কথা। ম্যাক্সওয়েলের তত্ত্ব ভুল। কেন ভুল, মানে এই ক্ষেত্রে কেন প্রযোজ্য নয় সেটা রাদারফোর্ড বলতে পারেননি। রাদারফোর্ড ব্যাখ্যায় কোনো কিছু বলেননি, সহজ কথা। ওকে, আচ্ছা, এখন আসো এরপরে চলে যাই তোমাদের জন্য। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে বর্ণালী। রাদারফোর্ডের সময় বর্ণালী, এই যে দেখো এই মডেলটা, এই চিত্রটা দেখলে বুঝতে পারবে কাকে বলা হয়েছে। এটা ম্যাক্সওয়েলের তত্ত্বের কথা বলা হয়েছে এবং এটা রাদারফোর্ড পরমাণু মডেলের কথা বলবে। যে উদ্দীপকের পরমাণু সীমাবদ্ধতাতে এটা কোন পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য, রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য, বোরের না কিন্তু। ওকে, তৃতীয় হলো বর্ণালী। বর্ণালী হলো হাইড্রোজেন পরমাণু বা যে কোনো ইয়েতে আমরা দেখতে পাই এটা বিকিরণ বর্ণালী পাওয়া যায়, বিভিন্ন আলো পাওয়া যায়। এটা পরের আমাদের ক্লাস আছে এটা নিয়ে, ওইটাতে আমরা পড়াবো। আলো পাওয়া যায় অর্থাৎ বস্তু আলো বিকিরণ করে। কিভাবে করে, কেন করে, এটার কোনো কথা রাদারফোর্ড মুখ দিয়ে উচ্চারণও করেননি। সো এই ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারেন না। আচ্ছা, আবর্তনশীল ইলেকট্রন রাদারফোর্ড বলেছেন চারপাশে আবর্তন করে। কিভাবে করে, বর্গাকার আকৃতিতে ঘুরে নাকি বৃত্তাকারে ঘুরে, এই ধরনের কোনো কথা, আকার আকৃতি কিছু রাদারফোর্ড বলতে পারেননি। এই সমস্যাগুলো দেখার পর তারই পরবর্তীতে একই সাথে পড়া রাদারফোর্ডের সাথেই, সেটা হলো নিলস বোর, কয়েকদিন পরে 2 বছর পরে 1913 সালে নতুন মডেল দেন। তার নাম হচ্ছে বোরের পরমাণু মডেল, বা আধুনিক পরমাণু মডেল হচ্ছে বোরের পরমাণু মডেল। ঠিক আছে, সো নিলস বোর এই মডেল, এই ত্রুটিগুলো দেখেন। এটা নিলস বোরের জন্য এটা খুব সহজ, রাদারফোর্ডের দোষ দিয়ে লাভ নাই। ধরো তোমাদের কোনো একটা শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট করেছে, অ্যাসাইনমেন্ট করার পর ভাইয়া এটার ফিডব্যাক দিল যে ভাইয়া এটার ব্যাখ্যা কই, এটার উত্তর কই। তো তখন আরেকটা চালাক আছে, ও এটা দেখে বুঝছে যে ওর কি কি করা লাগবে, ঠিক। সো ও ওইটা করে এটাকে পাবলিশ করছে। তাহলে এখানে কি প্রথমজনের দোষ না, প্রথমজনকে আমরা ক্রেডিট দিব, রাদারফোর্ডকেই অবশ্য ক্রেডিট দিতে হবে যে উনি এইসব, এটা সর্বপ্রথম একটা পরমাণু মডেল আবিষ্কার করছেন। এটা একটা বড় ব্যাপার। এরপরে আমরা চলে যাচ্ছি বোরের পরমাণু মডেলে। বোর আগের যে সমস্যাগুলো এগুলো সংশোধন দেন। তাহলে বোর আগের যে কথা এগুলো সংশোধন দেন, এবং বোর এই যে এটার জন্য ইউজ করেন কোয়ান্টাম ফিজিক্স। তো আমরা এইটা নিয়ে আর এখন আপাতত কথা বলছি না, কোয়ান্টাম মডেলগুলো নিয়ে সামনে গিয়ে আমরা জাস্ট যতটুকু আমাদের দরকার ততটুকু বলেছেন। তাহলে 3টে সমস্যা কাজ করতেন। নিলস বোর কিন্তু রাদারফোর্ডের সাথে কাজ করছেন একই জায়গায়, আমি বললাম না। সো এই জায়গা থেকে উনি দেখেন রাদারফোর্ড যে পরমাণু মডেলের 3টা ত্রুটি উনি দেখেন। এক, ম্যাক্সওয়েলের তত্ত্বের কোনো, ওই যে বললাম এটার কোনো ব্যাখ্যা নাই, ম্যাক্সওয়েলের তত্ত্বের কোনো ব্যাখ্যা নাই। দ্বিতীয়ত, ইলেকট্রন কক্ষপথের আকার ভিত্তিক, ওইটা নিয়ে কোনো কথা নাই। এবং তৃতীয়ত, কি হলো, আমাদের ক্লাস কি চলতেছে? ক্লাস কি চলতেছে আমাকে একটু বলো তো। ওকে ওকে, ঠিক আছে। সো 3টা ভুল নিয়ে বিজ্ঞানী বোর একটা সমাধান দিয়ে আসেন একই জায়গা থেকে, সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম সমস্যার সমাধান সেটা কি, আমাদের যে ম্যাক্সওয়েলের কথা নিলস বোর বোঝে। নিলস বোর বলেন পরমাণুসমূহ যখন নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তখন এই নির্দিষ্ট কক্ষপথে তাদের জন্য লাইক ট্যাক্স ফ্রি, শক্তি ফ্রি। অর্থাৎ এই কক্ষপথে যখন ওরা ঘুরে, এটা নির্দিষ্ট শক্তি স্তরের কক্ষপথ, এবং এগুলোতে কোনো রকম শক্তির খরচ হয় না। সহজ সমাধান। যখন পরমাণুর ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তখন ওর কোনো রকম শক্তি খরচ হয় না, ও শক্তি শোষণও করে না, বর্জনও করে না। এটাকে বলে স্থির কক্ষপথের ধারণা। তাহলে স্থির কক্ষপথ হলো ওই কক্ষপথগুলো, ধরো যে কক্ষপথে কোনো রকম শক্তি ব্যয় করতে হচ্ছে না ইলেকট্রনকে এই কক্ষপথগুলোকে ঘোরার জন্য, নির্দিষ্ট কক্ষপথ কিন্তু এগুলো। সো উনি নির্দিষ্ট স্থির কক্ষপথ ধারণা দেন বা শক্তি স্তরের ধারণা দেন। উনি বলেন যে পরমাণুর কেন্দ্রস্থলে সমস্ত ধনাত্মক, এটা না, চারদিকে যখন আবর্তন করে তা একটি কক্ষ অবস্থান করে, এবং যখন ওরা এই কক্ষ অবস্থান করে তখন ওরা শক্তির কোনো আধানও করে না, প্রদানও করে না, শক্তি শোষণও করে না, আর প্রদান করাকে বলে বিকিরণ। তাহলে শোষণও করে না, বিকিরণও করে না। এটা হচ্ছে কথা। এটাকে বলে স্থির কক্ষপথ ধারণা বা স্টেশনারি
অরবিট বা শক্তিস্তর বা আমরা অরবিটও বলি এগুলোকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। তোমরা যে এতদিন ধরে ইলেকট্রন বিন্যাসে আঁকো, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, ওগুলোই আমাদের বোরের পরমাণু মডেলের। তাহলে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আমরা কক্ষপথ আঁকি, এই যে কক্ষপথগুলো এগুলো স্থির কক্ষপথ, এগুলোকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইকুয়াল টু 1 2 3 4 যেভাবে, এটা আমরা জানি প্রথম কক্ষপথে। তাহলে কেন আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্ব সমাধান হয়ে গেছে, যেহেতু এরা এই নির্দিষ্ট পথে থাকে, সো এরা শক্তি হারায়ও না, দেয়ও না, এই জন্য এরা পরমাণুর নিউক্লিয়াসে পতিত হয় না। হিসাব সহজ। কি ব্যাপার, ফোন সাইলেন্ট না কেন ভাইয়া বলো তো? ওকে, দ্বিতীয়ত আসো, ইলেকট্রনের কৌণিক ভরবেগ অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে শক্তি। তোমরা রৈখিক ভরবেগের ধারণা পড়েছো, কৌণিক ভরবেগের ধারণাটা আমরা একটু দিয়ে নিতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা আসো, রৈখিক ভরবেগে আমরা কি পড়েছি? রৈখিক ভরবেগে পড়েছি পি ইকুয়াল টু এম ভি। বস্তুর ভর এবং বস্তুর বেগের গুণফলকে ভরবেগ বলে, ভরবেগ বলে। এটা তো আমরা সবাই জানি, বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। আচ্ছা, কিন্তু আমাদের এইটা তো এইখানে সত্য, কৌণিকের ক্ষেত্রে এই কথাটা এভাবে সত্য না। কৌণিক ভরবেগ মানে কি? এর অর্থ হলো বস্তু একটা নির্দিষ্ট ব্যাসার্ধকে কেন্দ্র করে, এটা ধরো আর, এটাকে কেন্দ্র করে ও ঘুরতে থাকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ রেখে। কি বৃত্ত আঁকলাম, যাই হোক তোমরা বুঝতে পারছো নিশ্চয়। এই ব্যাসার্ধকে কেন্দ্র করে একটা বস্তু সুন্দর করে ঘুরতে থাকে, তাই না? ওইটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ আর কি। এই ব্যাসার্ধকে কেন্দ্র করে বস্তু ঘুরতে থাকে না? যদি এই ঘটনা ঘটে তখন দুটো ঘটনা ঘটে, এক এম আর বি, এটা দুটোরই পরিবর্তন হয়। কৌণিক, এটা আমাদের এই অধ্যায়ের পড়াশোনা না, এটা পদার্থবিজ্ঞান দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় গেলে এগুলো পাবা। কৌণিক ভর, কৌণিক বেগ, কৌণিক এভরিথিং সব ওইখানে লেখা আছে। যাই হোক, তখন এই এম আর এম থাকে না, এটা জড়তার ভ্রামকের মতো। এটাকে হয় এম আর স্কোয়ার, জড়তার ভ্রামক আই বলে এটাকে। আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, মানে ভর এবং আর স্কোয়ার মিলে তখন বস্তুর ভর হয় এরকম, এটাকে আমরা বলি জড়তার ভ্রামক। আচ্ছা, আর দ্বিতীয় হলো বি, এটা হচ্ছে ওমেগা, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, এই জায়গায় থাকে। সো এই জায়গাটাতে আমরা যদি এই ইয়েটা বসাই এই প্রেক্ষাপটে, তখন আমরা কি পাই? আমরা পুরোটুকুতে পাই এম আর বাই বি বাই আর। এটা কাটা গেলে এই দুটো যদি আমরা এখানে বসাই, তাহলে এখানে যদি আমরা বসাই এম আর স্কোয়ার আর এটার জন্য বসাই ভি বাই আর। হ্যাঁ, এটা হচ্ছে কৌণিক বেগ আর কি। বস্তুর কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, আর বস্তুর রৈখিক বেগ আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, মানে জড়তার ভ্রামক বা কৌণিক ভর বলতে পারো। এটা বলে না, এটাকে বলে জড়তার ভ্রামক। আচ্ছা, এই দুটো মিলে এটা হচ্ছে এম বি আর। এইটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। তাহলে বস্তুর কৌণিক ভরবেগ এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল ইকুয়াল টু রৈখিক ভরবেগ এম, রৈখিক ভর এম, রৈখিক বেগ বি, সাথে ব্যাসার্ধ যুক্ত হবে। হিসাব সহজ। কৌণিকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাটা আমরা দেখি শুধু একটা ব্যাসার্ধ গুণ হয়। এই ব্যাসার্ধটা হচ্ছে ওই যে কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। এটারও অনেকগুলো টাইপ আছে, আমরা যখন সামনে যাব তখন এই সাধারণ এটা বললে হয় না, ম্যাথে করতে হয়। চক্রগতি ব্যাসার্ধ আছে, ওই চক্রগতি ব্যাসার্ধ অত ঝামেলা এখন ফেলতে চাচ্ছি না। এক জিনিস বুঝাইতে গেলে নানা জিনিস চলে আসবে। সো আমরা চেষ্টা করব যতটুকু প্রয়োজন শুধু ততটুকু করার, কেননা ওই অধ্যায়গুলোতে গেলে আস্তে আস্তে সব কিছু আনফোল্ড হবে। এখন এখান থেকে তো আর ভাইয়া পদার্থবিজ্ঞান আবার পড়াই ফেলতে পারি না, তাই না? যখন আস্তে আস্তে আসবে জেনে রাখো, এটাকে বলে এন বি আর, এম বি আর। ওকে, এটা নির্দিষ্ট কৌণিক ভরবেগ অর্থাৎ বস্তুর চারপাশে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে যেটাকে, চারপাশে যে ঘূর্ণন, এই ঘূর্ণন শক্তির মতো ব্যাপারটা, এই কৌণিক ভরবেগ নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট। এটা এন এর পূর্ণ সংখ্যার গুণিতক। কত গুণিতক দেখো, এইটা হচ্ছে এন ইন্টু এইচ বাই টু পাই। এখানে পাই হচ্ছে আমাদের যে একটা ধ্রুব সংখ্যা, এটা আমরা জানি, পায়ের মান আমরা সবাই জানি। এইচ আরেকটা ধ্রুব সংখ্যা, এন হচ্ছে ওই যে শক্তি স্তর, তুমি যত শক্তি স্তর বলো তত। এখন আমি যদি বলি প্রথম শক্তি স্তর, তুমি এখানে বসাবা 1h বাই 2 পাই। আমি যদি বলি দ্বিতীয় শক্তি স্তর, তুমি বসাবা 2h বাই 2 পাই বা h বাই 5। আমি যদি বলি তৃতীয় শক্তি স্তর, তুমি বসাবা 3h বাই 2 পাই। ওকে, এটা হচ্ছে আমাদের গল্প এম বি আর। এটা হচ্ছে কততমতে সেটা তুমি হিসাব করতে চাচ্ছ, বুঝতে পেরেছ? এটা নির্দিষ্ট। তাহলে এই কথাটা তোমাদের বলেছে যে প্রতিটি নির্দিষ্ট কক্ষপথ বা শক্তিস্তর আবর্তনরত ইলেকট্রনের
কৌণিক বেগ ভরবেগ নির্দিষ্ট। এটা কত? এটা হচ্ছে h/2π এর অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক। পূর্ণ সংখ্যার কেন গুণিতক? কারণ n এর h/2π। n কি কখনো 1.1 হইতে পারে? n কি অরবিটালের মানে কততম অরবিটাল? অরবিটাল বলবো না, অরবিট বা কততম শক্তিস্তর বলো তো। n কি কখনো মানে হলো 1.1 হইতে পারে, 2.2 হইতে পারে না। অরবিট হয় এরকম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, অর্থাৎ 1 2 3 4 5, কখনো অন্য কোনো সংখ্যা হয় না। সেই জন্য আমরা বলি পূর্ণ সংখ্যার গুণিতক। এবং এটা বের করা খুবই সহজ। এখানে h এটা সম্পর্কে, এটা হচ্ছে বিজ্ঞানী প্লাঙ্কের ধ্রুবক, এটার মান আছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, এটা আবার এটা সবাই মুখস্থ করে ফেলবা। যদি এটা মুখস্থ করে ফেলো আর এই যে পাই এটা মুখস্থ করে ফেলো, 2π দিয়ে ভাগ করে 2π দিয়ে, তখন তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তুমি রেজাল্ট বের করে ফেলতে পারবা। এটা 3 4 5 যেভাবে থাকুক সেটা। সো আমি তোমাদের একটা পরামর্শ দিই, মেডিকেলে যেমন এই ম্যাথটা এসেছে, ম্যাথ 18-19-এ, এটা পারা একটু কঠিন। যদি না এরকম না দিয়ে সরাসরি মান দেয়, ধরো এরকম দিয়ে রাখলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যদি মান দেয় তখন আমরা কি করব? দেখো লক্ষ্য করো, এটা খুব সহজ আছে। এইচ এর মান কত? 6.26, 2π এর মান কত? 3.14 ইন্টু 2 ইকুয়াল টু 6.2, প্রায় অলমোস্ট। লক্ষ্য করছো? তাহলে এটা দিয়ে যদি আমরা এটাকে কাটা দিই তাহলে আমাদের থাকে না 10⁻34। এটার সাথে যতগুলো n গুণ হবে, ধরো আমাদের যদি 1 হয় তাহলে 1 ইন্টু 10⁻34। দ্বিতীয় কক্ষপথে আমরা বলতে পারি না 2 ইন্টু 10⁻34। মেডিকেলে যারা পড়তে চায় তাদের এই ছোট্ট সূক্ষ্ম বুদ্ধি থাকা দরকার যে আমি যদি এটাকে একবার বের করে রাখি h/2π, তাহলে আমার যে কোনো সময় আমি এই ম্যাথটা করে ফেলতে পারবো এবং অলমোস্ট রেজাল্ট ওইটার কাছাকাছি আসবে। ওকে, আচ্ছা। তৃতীয়, বর্ণালীর ব্যাখ্যা। তাহলে তিনটে সমস্যা। প্রথমটা বললো, দ্বিতীয় বললো যে নির্দিষ্ট ভরবেগ আছে, তৃতীয় হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা। বর্ণালীতে উনি বলেন পরমাণু যখন নির্দিষ্ট কক্ষপথে থাকে তখন এরা কোনো বর্ণালী দেখানোর কোনো সুযোগ নাই, কেন শক্তি বিকিরণ শোষণ কিছুই করে না। বাট যদি ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে, ধরো এটা যদি নিউক্লিয়াস হয়, এটা হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর n = 1, এটা হচ্ছে n = 2। ওকে, এটা থেকে যদি 2 নম্বর শক্তি স্তরে যায়, কার শক্তি বেশি? অবশ্যই দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি, অবশ্যই দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি লাগবে। তুমি আমাদের ভরবেগের কথা হিসাব করো না কেন, এখানে যদি 2 বসাই, দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি দেখাচ্ছে না, জুল পার সেকেন্ডে। আচ্ছা, এটা থেকে এটাতে যদি যায় তাহলে ওর শক্তি শোষণ করতে হবে। কতটুকু শোষণ করতে হবে? উত্তর হচ্ছে H2 থেকে E2, মানে যেটা দ্বিতীয়টা থেকে প্রথমটা এটা বিয়োগ দিয়ে দিলে আমরা বুঝতে পারবো, বা প্রথম যেটা হচ্ছে এটা কোথায় গেছে সেখান থেকে কত দরকার ছিল এটা যখন তুমি করে ফেলবা তখন তুমি এটাকে বলে h/নিউ, কম্পাঙ্কের সূত্র আমরা পড়বো। এটা প্লাঙ্কের ধ্রুবক, এটা কম্পাঙ্ক, এটা সামনে আসবে এই সমীকরণটা। এটা ইকুয়াল টু ডেলি, অর্থাৎ ডেলি মানে কি? যে কক্ষপথ থেকে গিয়েছে তার শক্তি স্তর থেকে তার শক্তি মাইনাস এটা হচ্ছে ওর জন্য E2, এখন E2 থেকে E1 এরকম, অর্থাৎ যে কক্ষপথ থেকে গিয়েছে তার যে কক্ষপথে এসেছে বিয়োগ তার। ওকে, অন্যদিকে যদি তুমি উল্টোটা খেয়াল করো, তাহলে ইলেকট্রন যদি উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে যায় তখন ওর শক্তি আগে ছিল বেশি, এখন গেছে কম শক্তির স্তরে, বাকি শক্তিও কী করবে? বিকিরণ করে দেবে, এবং ওই শক্তিটা আমরা তরঙ্গ আকারে দেখতে পাবো। সেটা কি আকারে? এটা কি HV বা h-নিউ, এখানে h-নিউ লেখা আছে বইয়ে, h-নিউ মানে হলো কম্পাঙ্ক। বাস্তবে সমীকরণটা ভাই তোমাদের সহজে বোঝায়, তোমরা খুব সহজে এটা ম্যাথ করে ফেলতে পারো, এটা খুবই ইজি। ধরো আমি বোঝাই, ডেল E মানে মোট শক্তি কতটুকু হবে? E2 মাইনাস E1, প্রথম কক্ষপথে শক্তি স্তর মাইনাস দ্বিতীয় কক্ষপথে শক্তি স্তর। তুমি চিন্তা করবা কোন কক্ষপথে গেছে আর কোন কক্ষপথে গিয়ে পৌঁছাইছে সেটা শক্তি স্তরে। ওকে, ইকুয়াল টু h-নিউ। এটা হচ্ছে কম্পাঙ্ক তোমরা পড়েছো না ছোটবেলা, F দিয়ে আমরা প্রকাশ করতাম, হার্জ ওই একই জিনিস, এখানে আমরা এই জায়গাগুলোকে নিউ বলি। আচ্ছা, এটা ইকুয়াল টু তোমরা পড়েছো না কম্পাঙ্ক ইকুয়াল টু B ল্যামডা। ভি কি? বেগ। আমরা এখানে যেটা নিয়ে কথা বলছি এগুলো হচ্ছে আলো, আমরা দেখতে পাবো কি? আলো। আমরা যে মানে হলো বিকিরণ দেখতে পাবো এটা হচ্ছে আলো। সো বেগটা হবে আলোর বেগ কনস্ট্যান্ট, এর জন্য এটাকে সি প্রকাশ করা হয়। সি এর মান কত?
3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মাইন্ড ইট, মিটার পার সেকেন্ড। তোমাদের যদি এটা যদি সেমিতে হইতো, আমি যদি লিখি সেমি 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড, কোনোভাবে যেন ভুল করে দেন। আচ্ছা, এটাকে আমরা কি এটা লিখতে পারি না? পারি। ইকুয়ালটা আমরা লিখতে পারি না এইচ সি বাই ল্যামডা? পারি। এটা যদি আমাদের দুটো মান দেওয়া থাকে, আমরা এটা থেকে কি ল্যামডা এর মান বের করে ফেলতে পারি না? পারি। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, কারণ আমরা এই দুইটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও হচ্ছে ধ্রুবক, এটাও ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক একটু আগে পড়াইছি। আর এটা হচ্ছে আলোর বেগ, এটাও ধ্রুব সংখ্যা। আমরা এই কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আমরা কি করতে পারি? আলো বের করতে পারি। তোমরা জানো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? 380 থেকে 780 ন্যানোমিটার। এই ন্যানোমিটারের মধ্যে, এটার মধ্যে যদি পড়ে, তখন তুমি এটাকে দেখতেও পাবা। এটা সব পড়ে না, এটা আমরা যখন ইয়েতে পড়বো দেখবো যে এটা বিভিন্ন গ্রেডিং আছে, লাইম্যান, বামার। আমাদের এই বামার সিরিজের তরঙ্গগুলো এগুলো দৃশ্যমানে পড়ে, এর আগেরগুলো এবং পরেরগুলো এগুলো আমরা দেখতে পাই না। সো এটা আমরা পরবর্তীতে জানবো। তো বুঝতে পারছো যে আমরা কিভাবে এটা দেখতে পাবো? এই তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করে আমরা এটা বলতে পারবো। ওকে, ফাইন। এইটা হচ্ছে তোমাদের এইটা হচ্ছে তাহলে বিকরিত কীভাবে বর্ণালী সৃষ্টি হয় সেটা সম্পর্কে সামান্য আইডিয়া দিয়ে দিলাম। বাট এটা সম্পর্কে বোর বলেন আর কি, যে কখন শোষণ বর্ণালী হবে, কখন বিকিরণ বর্ণালী হবে, এটা বুঝতে পেরেছো? নিম্ন কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে গেলে ইলেকট্রন, তখন শোষণ বর্ণালী। উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসলে তখন বিকিরণ বর্ণালী। শুধু এই কথাটা বলতে পারলে তোমার জন্য যথেষ্ট। ওকে, ফাইন। যেটা ভাইয়া এতক্ষণ ধরে ব্যাখ্যা দিয়েছে সেটা এখানে লেখা আছে, তোমরা চাইলে এটা পড়তে পারো। এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের আলোচনা, এই জন্য লেখা আছে জেনে নাও। অর্থাৎ তুমি চাইলে এটা পড়ে নিতে পারো, যাদের জানা নাই তারা এটা জেনে নিতে পারো। ওকে, বোর পরমাণু মণ্ডলের সীমাবদ্ধতা। প্রথম সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণু এবং এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন যেমন হিলিয়াম, লিথিয়াম 2+ ইত্যাদির ব্যাখ্যা দিতে পারে। দুইটা ইলেকট্রন হলে কিভাবে থাকবে, অধিক ইলেকট্রন বিশিষ্ট হলে কীভাবে থাকবে, এই কথা আবার বোর পরমাণু মডেল বলে নাই। একটি ইলেকট্রনের কথা শুধুমাত্র বোঝাতে, একটি ইলেকট্রনের ক্ষেত্রে কী ঘটবে সেটা বলা হয়। একের অধিক ইলেকট্রন হলে তাদের ক্ষেত্রে কী ঘটবে, এই ধরনের কোনো কথা বোর পরমাণু মডেল। তাহলে বোর পরমাণু মডেল কি কার ব্যাখ্যা দিতে পারে? উত্তর হচ্ছে একক ইলেকট্রন বিশিষ্ট আয়ন। এখন যদি ভাই তোমাদের প্রশ্ন করি, বোর পরমাণু মডেল কোনটির ব্যাখ্যা দিতে পারবে না? যদি আমি তোমাদের এই কথা বলি যে বোর পরমাণু মডেল কোনটির ব্যাখ্যা দিতে পারবে না, বোর পরমাণু মডেল কোনটির ব্যাখ্যা দিতে পারবে না? বলো। এই যে আমাদের শিক্ষার্থীরা দেখছো মেডিকেল তোমাকে কীভাবে আস্তে করে ধরে, তখন তুমি আর ইয়ে করো। এটা খুব সহজ প্রশ্ন। দেখো, এক ইলেকট্রন বিশিষ্ট হিলিয়াম 2 ইলেকট্রন বিশিষ্ট একটা চলে গেছে। হিলিয়াম 2+ আবার দেখলে হিলিয়াম 2+এ কোনো ইলেকট্রনই নাই। এই জায়গাটাতে হাইড্রোজেনের ব্যাখ্যা দিতে পারে, হাইড্রোজেন প্লাসে কোনো ইলেকট্রন নাই। ইলেকট্রন না থাকলে বোর পরমাণু মডেল প্রযোজ্য না। লিথিয়াম 3+ হইলে আবার ইলেকট্রন থাকে না, 2+ একটি ইলেকট্রন আছে। বেরিলিয়াম 3+ একটি ইলেকট্রন আছে। যদি এটা জাস্ট অবাস্তব কথা, এত বেরিলিয়াম চাইলেই 3টে ইলেকট্রন দিয়ে দিবে না, বোঝানোর জন্য সঠিকের দিক থেকে যে একক ইলেকট্রন বিশিষ্ট। এটা একক ইলেকট্রন, এটা একক ইলেকট্রন, এটা একক ইলেকট্রন, এটা কিন্তু ইলেকট্রন বিহীন। সো এটার ব্যাখ্যা দিতে পারবে না। তাহলে কার কার দিতে পারবে? হাইড্রোজেনের দিতে পারবে, হিলিয়াম 1+ দিতে পারবে, লিথিয়াম 2+ দিতে পারবে। যার একটি ইলেকট্রন আছে তার ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারবে। মেডিকেলের জন্য একটু মগজ ধোলাই করে রাখতে হবে, মেডিকেলের জন্য একটু মগজ ধোলাই করে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? নোট কই? ওকে, আসো, এটা গেল আমাদের কথা। এটা দ্বিতীয় হলো আমাদের
দ্বিতীয় এগুলো আর বোর পরমাণু মডেলের অ্যাডভান্স কথাবার্তা, সেটা হলো বোর পরমাণু মডেল অনুযায়ী এটা হচ্ছে পরমাণুর এখন কোয়ান্টাম সংখ্যার ব্যাপার চলে আসবে, যেটা বোর পরমাণু মডেল লেখা নাই। অরবিটাল আছে, কক্ষ মানে হলো কি বলবো, শক্তি স্তরের উপশক্তি স্তরও আছে, এটা আমরা জানি। বোর পরমাণু মডেলে এই কথা নাই। সো যখন একটা ইলেকট্রন আরেকটা কক্ষপথে যায় তখন একটা রেখা হওয়ার কথা, কিন্তু তুমি যদি মাইক্রোস্কোপে দেখো ইলেকট্রনে, তখন দেখা যায় এটাকে বলে স্পেকট্রোস্কোপ, উচ্চ ক্ষমতার মানে বর্ণালী দেখার যন্ত্র। এটা দেখলে অনেকগুলো রেখা দেওয়া যায়, অর্থাৎ অনেকগুলো সূক্ষ্ম রেখা আছে এটার ভিতরে। কেন সূক্ষ্ম রেখা? একটা রেখা হওয়ার কথা, এখানে কেন ছোট ছোট অনেকগুলো রেখা? এটার ব্যাখ্যা দিতে পারে না। এটা আজকের হোল্ড থাকুক, কেন এটা আমরা কোয়ান্টাম সংখ্যাতে গিয়ে এটার ব্যাখ্যা দিব যে এটা কেন হয়েছে, বোর কেন ব্যাখ্যা দিতে পারেননি, ওই দিন আমরা এই কথাগুলো বলবো। তাহলে এইটা ব্যাখ্যা দিতে পারেন, মেইন ব্যাখ্যা হচ্ছে এটা। হ্যাঁ, উনি এটা ব্যাখ্যা দিতে পারেননি এটা। দ্বিতীয় হলো বোর পরমাণু মডেল অনুসারে আবর্তনশীল ইলেকট্রন কক্ষপথ দ্বিমাত্রিক। বাস্তবে কক্ষপথ দ্বিমাত্রিক না, আমরা যেটা আঁকতেছি সব দ্বিমাত্রিক, কিন্তু বাস্তবে কক্ষপথ তো দ্বিমাত্রিক না। ইলেকট্রন কি শুধু এই দিক থেকে এইদিকে ঘুরে? না, ইলেকট্রন তো ত্রিমাত্রিক জায়গায় ঘুরতে পারে, যে কোনো একটা বস্তুকে কেন্দ্র করে। থ্রি ডাইমেনশনাল না ইলেকট্রন। সো ওইটা বোর পরমাণু মডেল দেন নাই। দোষ কি উনার? না। উনি 3D সম্পর্কে জানেন কীভাবে? উনি কি জানেন না কি যে জিনিসটা 3Dও হইতে পারে? অত কিছু উনি জানতেন না। সো ওই সময় উনি এটা দিতে পারেননি। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আরও কিছু ব্যাখ্যা করি, তারপর আমি পরেরটাতে আসতেছি। সেটা হলো এরপরে কিছু কথা, যেমন উনি এটার মান বলেছেন, কিন্তু এটা কেন উনি এটাও বলেননি যে এটা উনি কিভাবে পাইছেন, এটা উনি বলেননি। ধরো সোডিয়ামের ক্ষেত্রে দেখো, এই একটা লাইন গিয়েছে, এই লাইনটাকে দেখলাম অনেকগুলো লাইন পাই, এটা ব্যাপার আছে। এরপরে আরও কিছু ঘটনা ঘটে। এক, চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই লাইনগুলো এরকম বিচ্ছিন্ন হয়ে যায়। বৈদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে লাইনগুলো এরকম বর্ণালী লাইনগুলো অনেকগুলো লাইনে বিভক্ত হয়ে যায়। চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর এরকম বিভক্ত হওয়াকে, সূক্ষ্মরেখায় বিভক্ত হওয়াকে, এটাকে বলা হয় জি-ম্যান ইফেক্ট বিজ্ঞানীর নাম অনুসারে। আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এটাকে বলা স্টার্ক ইফেক্ট। এটা অ্যাডমিশন কোচিংয়ে গেলে মাস্ট, অ্যাডমিশন কোচিংয়ে গেলে এটা অবশ্যই তোমাকে ধরবে যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আমাদের বর্ণালী বিশ্লেষিত হওয়াকে কি বলে? জি-ম্যান ইফেক্ট। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে স্টার্ক। আমি কীভাবে মনে রাখছি? খুব সহজ। বিদ্যুৎ মানে আমি মনে করি স্পার্ক মানে স্টার্ক, শেষ। তুমি যদি এরকম মনে রাখো তাহলে তোমার জন্য সহজ হবে। একটা হলো জি-ম্যান, আর একটা হলো এটা কি বলে, আমি স্পার্ক বলতে ভাইয়া স্টার্ক ইফেক্ট। সো স্পার্ক ব্যাপারটা বুঝতে পারছো না? মানে বিদ্যুৎ জলকানি দেয় না, ওইটা বোঝানোর জন্য বলি। সো ওইটা দেখলে তুমি বুঝতে পারবা। তাহলে বুঝতে পারছো স্টার্ক ইফেক্ট কি, জি-ম্যান ইফেক্ট কি, এরকম ডিটেলসে পড়াশোনা। এবার আসে এরপরে অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। উনি যেটা বলেছেন সেটা, যদি কণা রূপে গণ্য করা হয় ইলেকট্রনকে, তাহলে দুটো জিনিস ইলেকট্রনে নির্ণয় করা যায়। এক হলো অবস্থান ও ভরবেগ। বাস্তবে ইলেকট্রনের অনিশ্চয়তা নির্ণয় অনুযায়ী অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যায় না। ঠিক আছে? তাহলে নির্দিষ্ট সময়ে একটা বস্তুর অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যায় না এটা। এছাড়া আরও কতগুলো কথা আছে। ইলেকট্রন যখন গতিশীল হয় তখনও কণা আর তরঙ্গ উভয় ধর্ম আছে। এটা বিজ্ঞানী ব্রগলি এবং শ্রোডিঞ্জার দুজনে এটা নিয়ে কাজ করেন। এই কথাগুলো আমাদের বইয়ে মানে বোর পরমাণু মডেল এগুলো বলতেই পারেন না, এগুলো কোয়ান্টাম ফিজিক্সের কথাবার্তা। সো ইলেকট্রন মনে রাখবা, ইলেকট্রন দুই রূপে কাজ করতে পারে। এক, ইলেকট্রন কণা রূপেও কাজ করতে পারে, কারণ ইলেকট্রন এত ছোট কণিকা, ও কণা রূপেও কাজ করতে পারে এবং ও তরঙ্গ রূপেও কাজ করতে পারে। ইলেকট্রনের তরঙ্গ বৈশিষ্ট্য আছে, ইলেকট্রনের কণা বৈশিষ্ট্য আছে। এটা গেল আমাদের এই কথাগুলো। আর অনিশ্চয়তা নীতির ব্যাপারটা খুবই সহজ। চিন্তা করো, একটা বস্তু যখন তুমি ইলেকট্রন যন্ত্র দিয়ে দেখতে পাচ্ছ ওই বস্তুটাকে, তখন কি ঘটবে বলো তো? আমরা দুটো জিনিস নির্ণয় করতে চাই। এক হলো ওর যে কোনো একটা বস্তুর ওর অবস্থান নির্ণয় করতে চাই, এবং ওর ভরবেগের সাথে তো ভর আছে, বেগ সম্পর্কিত। এখন আসো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী তুমি যদি একটা বস্তুকে বেশি স্পষ্ট অবস্থান নির্ণয় করতে চাও, তাহলে তোমার ধরো মাইক্রোস্কোপের কথা ধরো, তোমাকে প্রচুর আলো দিতে হবে ওই জায়গায়। আলো নিজে একটা কণিকা। আলো কি যে কোনো জিনিস? একটু আগে পড়েছি, আলো নিজে একটা কণিকা, তাই না? আলো কোন করার কারণে হয়? ফোটন। সো ফোটন, আবার প্রোটন বলিও না, ফোটন। একটা হচ্ছে প্রোটন, ওইটা তো আমরা একটু আগে পড়েছি, ওইটা পরমাণুর কণিকা। আলো ধরো এই যে প্যাকেট, এগুলো হচ্ছে এক একটা প্যাকেট। এগুলো যখন এই জায়গায় নিক্ষেপ করা হয়, এগুলো এক একটা তরঙ্গের মতো, তাই না? সো এইটার কারণে ইলেকট্রনের গতি বেড়ে যায়। তো mb, এটা যদি অবস্থান ঠিকমতো নির্ণয় করা যায়, ওর ভরবেগ ঠিকমতো নির্ণয় করা যায় না।
কারণ হলো ইলেকট্রনের প্রকৃত ভরের বেগের চেয়ে এটা বেশি হয়ে গেল না, ওর এখানে এই ফোটনগুলো ধাক্কার কারণে বা ফোটন যেহেতু খুবই ছোট, বেশি পরিমাণে আলো দেওয়ার কারণে ওর ভরবেগ অর্থাৎ ওর বেগ অনেক বেশি হয়ে যায়। আর অন্যদিকে যদি এইটা যদি ধরো আমরা যদি কম দেখতে চাই যে ও যেন নড়াচড়া না করে, তখন আমরা কি করতে হবে, ওর ভরবেগ যদি নির্দিষ্ট করতে চাই তখন আমরা এটাকে আস্তে করে আলো কমাই দেবো। যদি আলো কম হয় তাহলে আমরা ভরবেগ কমাই দিতে পারি, ঠিক করতে পারি, কিন্তু ওর অবস্থান তখন আর আমরা নির্দিষ্ট করতে পারবো না। এটা হচ্ছে অনিশ্চয়তা নীতি হাইজেনবার্গের, কারণ তখন আমরা ওকে ভালোভাবে দেখতে পাবো না, এরকম ব্যাপার। সো এইটার ত্রুটির একটা মাত্রা আছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী, হ্যাঁ, যে কী পরিমাণের ত্রুটি, এটা অবস্থানের ত্রুটি ইন্টু ভরবেগের ত্রুটি h/4π, এটা হচ্ছে এই মাত্রা আর কি। অবস্থানের কতটুকু ত্রুটি ইন্টু ভরবেগের ত্রুটি, এটা হচ্ছে h/4π, এটা হচ্ছে বেশি, এতটুকু, এটা সামনে আসবে। ওকে, সো এই হচ্ছে আমাদের কথা। এখন হচ্ছে তাহলে পরমাণু মডেলের, এই যে বোর পরমাণু মডেলের সাফল্য গ্রহণযোগ্যতার কারণ কি? বোর পরমাণু মডেলে পরমাণু স্থায়িত্ব লাভ করেছে, নির্দিষ্ট কক্ষপথ, ম্যাক্সওয়েলের যে সমস্যা ওইটা দূর হয়েছে, পরমাণু স্থায়ী হয়েছে, বর্ণালীর ব্যাখ্যা মোটামুটি দিতে পেরেছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা সম্ভব হয়েছে, এটাকে বোর ব্যাসার্ধ বলে, এটা আমরা সামনে শিখব, এটা পরে আসবে। হাইড্রোজেন পরমাণুর প্রথম ব্যাসার্ধকে কি বলে? বোর ব্যাসার্ধ। এটার মান আছে 0.53। ওকে, আচ্ছা, সামনে আসবে আমাদের বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এটার কারণ হলো, যেটা সহজ কথা, উনি বিভিন্ন ছোট ছোট বিষয় ব্যাখ্যা করতে পারেননি, বাট তারপরেও তার যে মোটামুটি এই দুটো কম্বাইনে উনি যে মডেলটা দেন সেটা বেশ ইফেক্টিভ। আমাদের পরমাণুর মেইন মডেলে সব কিছু কিন্তু ব্যবহার করা হয়েছে। রাদারফোর্ডের নিউক্লিয়াসও আছে, বোরের আমাদের কক্ষপথের ধারণা, ভরবেগের ধারণা, বর্ণালীর কথা, এগুলো সবগুলোই পরমাণু মডেলের অন্তর্ভুক্ত। তাহলে এখন যদি তুমি দুটোর মধ্যে তুলনা করো তাহলে তুমি বুঝতে পারবা যে পরমাণু মডেলের ভিত্তি হিসেবে আমাদের যে রাদারফোর্ড পরমাণু ভিত্তি, সেটা হচ্ছে তার ওই যে পরীক্ষা, ঠিক আছে। আর বোর পরমাণু মডেল ভিত্তি হলে রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা তো এর নিউক্লিয়াস, এটা তো ও গ্রহণ করছেই। পাশাপাশি ইলেকট্রন অঞ্চলে ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব, আইনস্টাইনের আলোক সম্পর্ক বিকিরণ, কোয়ান্টাম তত্ত্ব, এটা মনে রাখতে হবে। বোর পরমাণু মডেল ব্যবহার করে কোয়ান্টাম তত্ত্ব, হ্যাঁ, শুধু এতটুকু জেনে রাখো। এরপরে আসো আবর্তনশীল ইলেকট্রন কক্ষপথের ধারণা, এটা তো আমরা বলে দিয়েছি, যেটা রাদারফোর্ড দেননি, বোর সুন্দরভাবে দিয়েছেন, ব্যাখ্যা করেছেন। পরমাণু মডেলের স্থায়িত্ব রাদারফোর্ড বলতে পারেননি, বোর বলতে পেরেছেন। এটা উভয় পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং ত্রুটিসমূহ তোমরা চাইলে একবার পড়তে পারো। এই হচ্ছে আমাদের কথা। ওকে, এটা কিন্তু লিখতে হবে, একটু আগে এটা পড়াইছি। এই হচ্ছে সে 0.53, এখানে লেখা আছে 0.529, এটা মনে না রাখে 0.53 এটা মনে রাখবা। ওকে, ইন্টু 10⁻8 সেমি। আচ্ছা, এতটুকু আসো। এটাও বলেছি বিকিরণের ব্যাপার। এখন আসো, এই যে বিকিরণ, এগুলোর বিকিরণ না, এগুলো হচ্ছে বিভিন্ন সিরিজের কথা, গল্পগুলি এই অধ্যায়ে না বললেও, এখানে না বললেও চলবে, সামনে আছে, তারপরেও একটু বলে নিই। পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো আমরা জানি কক্ষপথ কি আছে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। যে কোনো কক্ষপথ থেকেই আসুক না কেন, প্রথম কক্ষপথে আসলে এক বিজ্ঞানী নাম অনুসারে এটাকে একরকম সিরিজ বলে। দ্বিতীয় কক্ষপথ আসলে, যে কোনো কক্ষপথ থেকে পরমাণু দ্বিতীয় কক্ষপথে আসলে বর্ণালী উৎপন্ন হয় না, উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে না। তাহলে প্রথম কক্ষপথে যে কোনো কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসলে এটাকে এক ধরনের সিরিজ বলে, দ্বিতীয় কক্ষপথে আসলে এটাকে আরেক ধরনের সিরিজ বলে, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, পঞ্চম কক্ষপথ। কি আছে? প্রথম সিরিজের নাম হচ্ছে লাইম্যান সিরিজ। লাইম্যান হচ্ছে প্রথম কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে আসলে কি বলে এটাকে? লাইম্যান সিরিজ। এগুলো নিয়ে ম্যাথও আছে, রিডবার্গ সমীকরণ সহ, সামনে আজকে আলোচনা করব না। তাহলে লাইম্যান সিরিজ। দ্বিতীয় কক্ষপথে আসলে বামার সিরিজ। আমি বলেছি বামার সিরিজ দৃশ্যমান। বামার সিরিজ কি? দৃশ্যমান। অর্থাৎ দৃশ্যমান অঞ্চল মানে কি? ওই যে 380 থেকে 780 ন্যানোমিটার, 380 থেকে 780 ন্যানোমিটার। ওকে, এটা জানতে হবে। তাহলে দৃশ্যমান। লাইম্যান সিরিজ কি? অতি বেগুনি অঞ্চল। তাহলে লাইম্যান সিরিজ অতি বেগুনি, বামার সিরিজ দৃশ্যমান। এরপর এগুলো কি হবে বলো তো? অবলোহিত। এইটা কি আমরা পড়েছি? এটাও পড়িনি, টেনশনের কোনো কারণ আছে না। বর্ণালী নামে একটা টপিক আছে আমাদের সামনে, ওইটাতে এটা পড়াবো, এটা আগে পরে। সো ওইখানে বর্ণালীতে গেলে আমরা এগুলো পড়াবো। তাহলে
শুধু এটা রাখো, প্রথম কক্ষপথে আসলে এটাকে বলে লাইম্যান সিরিজ, দ্বিতীয় কক্ষপথে আসলে এটাকে বলে বামার সিরিজ, আজকে মুখস্থ না হলেও কোনো সমস্যা নেই। তৃতীয় কক্ষপথে আসলে এটাকে বলে প্যাস্টেল, চতুর্থ কক্ষপথে আসলে এটাকে বলে ব্রাকেট, পঞ্চম কক্ষপথে আসলে এটাকে বলে হ্যাম্প্রিস, ষষ্ঠ কক্ষপথে আসলে এটাকে বলে ফুন্ড বা ফান্ড, যেটাই বলো বিজ্ঞানীর নাম অনুসারে। তাহলে লাইম্যান সিরিজ অতি বেগুনি, বামার সিরিজ দৃশ্যমান অঞ্চল। অঞ্চল মানে কীরকম আলো তৈরি করবে সেটা আর কি, আমরা সামনে পড়বো, এগুলো পরীক্ষা করেও দেখবো। প্যাস্টেল সিরিজ থেকে ব্রাকেট, হ্যাম্প্রিস, ফান্ড, এই সবগুলো সিরিজ, বাকিগুলো কি অবলোহিত, কি অবলোহিত অঞ্চল, এই বাকিগুলো সবগুলো। আমাদের পরীক্ষা আসে এইটা যে বামার সিরিজ কোন অঞ্চলে, উত্তর হচ্ছে দৃশ্যমান অঞ্চলে। বামার সিরিজ মানে কি? বামার সিরিজ মানে হলো যে কোনো কক্ষপথ থেকে যদি দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আসে তখন বামার সিরিজ উৎপন্ন হয়। এগুলো, এটার জন্য একটা সমীকরণ আছে, এটা দিয়ে ম্যাথ করতে হয়, আমরা করব, রিডবার্গের ধ্রুবক সহ বাকিটুকু সামনে এটা নিয়ে কথা বলবো। সো এখানে এখন আর মাথা পেঁচানোর দরকার নেই, একদমই প্রয়োজন নেই। ওকে, আজকে এটার প্রয়োজন নেই। আচ্ছা, লেখা আছে হাইড্রোজেন পরমাণু মডেলের তৃতীয় শক্তিস্তর আবর্তনশীল ইলেকট্রন কৌণিক ভরবেগ নির্ণয় করো। খুবই বাচ্চাদের মতো ম্যাথ। দেখো 3.1 × 10⁻34, যার বুদ্ধি আছে, যে মেডিকেলে পড়তে চায় সে এটা বুদ্ধি খাটায়। আমি বলেছি না যে একটার জন্য প্রায় 1 ইন্টু, তো তিনটার জন্য প্রায় 3 × 10⁻34, আমি বলছি 3 ইন্টু, উত্তর হবে 3.1 ইন্টু, কাছাকাছি, এটা একদম কাছাকাছি। সো জাস্ট এখানে 3 বসাবা, বাকিটুকু তো ধ্রুবক, এই যে এই সমীকরণে বাকিটুকু ধ্রুবক। ওকে, এখন উল্টাটাও তো হইতে পারে না, তোমাকে বলে দিল যে এইটা দেওয়া আছে, বলো তো ওর বেগ কত বা ভরবেগ কত, এটা তো নির্ণয় করতে পারে। তোমাকে ভরবেগ বলে দিল, বলতে পারেন যে কততম শক্তি স্তরে বলো তো, তাহলে যততমের কাছাকাছি শক্তি স্তর আসবে, এক্সাক্ট মান তো আসবে না, কেননা এই ধ্রুবকটা কতটা বিচ্ছিন্ন ধ্রুবক তুমি বুঝতে পারছো, 6.626 10⁻34, কত বড় গ্যাপ, কত বড় একটা সংখ্যা। এই সংখ্যা দিয়ে যখন গুণভাগ করবা তখন ধরো কারো রেজাল্ট আসলো 4.059 ভাগ করে, তাহলে এটা কততম শক্তিস্তর বলবা, চতুর্থ শক্তিস্তর বলবা, এভাবে রেজাল্টটা আসবে। হ্যাঁ, কেননা এক্সাক্ট এরকম মান আসে না। ওকে, এই আর কি, এটাই। তারপর দেখো এখানে গতিশক্তি নির্ণয় করতে বলছে, তুমি অ্যাম্বিয়ার নির্ণয় করলা, সেখান থেকে ভি নির্ণয় করলা, সেখান থেকে এটা করলা। গাণিতিক অংশে আমরা এটা নিয়ে আলোচনা করব। বেসিক তো ম্যাথ পারবা, এগুলো চাইলে তোমরা একটু করে দেখতে পারো, আপাতত এটা আলোচনার বিষয় না। ওকে, বোর পরমাণু দেখে আমরা এটা হচ্ছে অ্যাডভান্স, ফর অধিক জেনে নাও, এটা তোমাদের লেভেলের এটা টপিকের মধ্যে নাই, কোনো বইয়ে সিকিউতে এটা দেওয়া যাবে না, এটা সিকিউতে আসবে না, তোমাদের কলেজে আসতে পারে, বোর্ডে দিবে না। এটা হচ্ছে ফর অ্যাডভান্স স্টুডেন্ট, হাজারি স্যারের লেখা, অনেক বইয়ে এটা দেয়ই নাই, এটা জাস্ট জানার জন্য। তোমরা কি ক্লাস বুঝতে পারছো? আমার একটু রেস্ট নিই, আমি মনে হয় আজকে বেশি কথা বলে ফেলতেছি। তোমরা কি ক্লাসগুলো বুঝতে পারছো? এতক্ষণ ধরে একটু রেস্ট নিই 2 মিনিট। আচ্ছা ভাইয়া, একটু আস্তেই বুঝায়, হ্যাঁ, বেশি কথা বলে ভাইয়ার গলায় বন্ধ হয়ে গেছে, এরকম ধরে কথা বলতেছে। ওকে, একটু ধীরে ধীরে যা, আবার একটু ধীরে, আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় আছে, 20 মিনিট লাগবে, আর বেশিক্ষণ লাগবে না, 20 মিনিট লাগবে আশা করি। আচ্ছা, আসো, বোর পরমাণুর তত্ত্ব দিয়ে ছোট ছোট কয়েকটা ম্যাথ জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো। ব্যাপারটা খুব সহজে ভাইয়া শেখাবো। 3টা ব্যাপার, প্রথম হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয় nতম কক্ষপথে ইলেকট্রনের বেগ, এবং তৃতীয় nতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি। আচ্ছা, প্রথম হচ্ছে nতম কক্ষপথের ব্যাসার্ধ। প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা মনে রাখতে হবে, কত লেখা আছে, 0.53 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে কি, 10⁻10 মিটার, ওরা সেমিতে করেছে, সেমিতে ম্যাথ করবা না, 10⁻10 মিটার, অর্থাৎ 0.53 ইন্টু 10⁻10 মিটার, অথবা 0.53 ইন্টু 10⁻8 সেমি, যাই লেখো আর কি, একই কথা। তাহলে এইটা হচ্ছে প্রথম কক্ষপথ,
ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে যদি আমরা বলি অন্যান্য কক্ষপথের ব্যাসার্ধ, এখন আমরা কি এটা পারবো? উত্তর হচ্ছে পারবো, খুব সহজে পারবো, মুখস্থ বলে ফেলতে পারবো। কিভাবে পারবো দেখো। ওকে, আসো, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ এটা জেনে রাখতে হবে, আর এন ইকুয়াল টু r1 ইন্টু এন স্কোয়ার, এন স্কোয়ার, আর এন ইকুয়াল টু r1 ইন্টু এন স্কোয়ার। তাহলে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ কক্ষপথ সংখ্যার বর্গ, এরকম বর্গ হবে আর কি, r1 এর বর্গ এরকম হইতে হবে আর কি। তারও ধরো তৃতীয় কক্ষপথ, এর অর্থ হচ্ছে r1 ইন্টু 9, 3 স্কোয়ার 9। প্রথম কক্ষপথ হচ্ছে 9 গুণ বড় তৃতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ কত গুণ বড়? 4 গুণ বড়। তাহলে সম্পর্কটা কি? আর এন যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ r1 ইন্টু এন স্কোয়ার, এন মানে কক্ষপথ, এক হলে তো এখানে এক স্কোয়ার মানে একই, দ্বিতীয় কক্ষপথ হলে 4, তাহলে দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি না, এন ইকুয়াল টু 2 হলে আর এন ইকুয়াল টু 4 ইন্টু r1, এন ইকুয়াল টু 3 হলে আর এন ইকুয়াল টু, বা আর 3 ইকুয়াল টু, এখানে যদি 2 দিই, আর 3 ইকুয়াল টু 9 ইন্টু r1 ইকুয়াল টু কত? তোমাদের যদি এমসিকিউতে দেখো না, কারণ এছাড়া এটা দিবে না, এটা দেওয়ার কোনো সুযোগ নাই, সেটা 0.53 ইন্টু 9, তাহলে প্রায় 4.5 সামথিং। সো আমরা বলতে পারি লাইক 4.3 ধরো এরকম। তাহলে বুঝতে পেরেছো যে এই মানটা তুমি কীভাবে ক্যালকুলেটর ছাড়া বলে ফেলবা? অবশ্যই পারবা। এটা কত হবে? ধরো 4 ইন্টু 0.53, তাহলে আমরা বলতে পারি না প্রায় 2.12 অ্যাংস্ট্রম, কিন্তু মানটা অ্যাংস্ট্রমে আছে, উপরে দিবা অ্যাংস্ট্রম। ওকে, অ্যাংস্ট্রম মানে 10^10 মিটার, অনেক ছোট একক। এটা হচ্ছে প্রথম আমাদের ব্যাপার। আচ্ছা, দ্বিতীয় কক্ষপথে তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম কথা। তাহলে vn ইকুয়াল টু, দেখো এই জায়গাটাতে বেগ ইকুয়াল টু v1 ইন্টু n, এটা গেল আমরা। তাহলে আমরা প্রথম কক্ষপথের কি পেলাম? ব্যাসার্ধের, এইটা দেখো লেখা আছে, প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথ গেলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হয় 9 আর তোমাদের যদি বলে তাহলে প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত গুণ, তোমরা বলবো 9 গুণ বড়। যদি বলে তৃতীয় কক্ষপথ প্রথম কক্ষপথের কত গুণ, 1/9 গুণ। কথাগুলো বুঝতে পারো? কোনটা আগে কোনটা পরে সেটা বলছে, সে অনুযায়ী হিসাব করবা। ওকে, আচ্ছা, এটা গেল। তাহলে এবার হচ্ছে বেগ। তাহলে বেগের সমীকরণ কি? v1 ইকুয়াল টু n ইন্টু bn, বা উল্টা, ভাইয়া সমীকরণ লিখেছি এই জন্য vn ইকুয়াল টু v1 ইন্টু 1/n, গতি কম, যত উপরে যাবে তত গতি কম। সো এটাকে যদি তুমি এখানে অ্যাপ্লাই করো তাহলে তুমি কি পাবা? উল্টাটা, এইভাবে না, v1 ইন্টু 1/n। এর অর্থ কি? যদি এটা দ্বিতীয় কক্ষপথে যায় তাহলে দ্বিতীয় কক্ষপথে হবে n ইকুয়াল টু, যদি 2 হয় তাহলে এটা হবে vn ইকুয়াল টু হবে v1/2। যদি এটা তৃতীয় কক্ষপথে যায় n ইকুয়াল টু 3 হয় তাহলে এটা হবে vn ইকুয়াল টু হবে v1/3, এটা আর কি v1/1/n আর কি 3। তাহলে প্রথম কক্ষপথের বেগ থেকে তৃতীয় কক্ষপথে বেগ, এটা তোমরা বের করে ফেলতে পারবা। ঠিক আছে? ওকে, এটা গেল তোমাদের। এবার হচ্ছে তৃতীয় কাজ, সেটা হল nতম কক্ষপথে আবর্তনশীল শক্তি, আবর্তনের শক্তি। দেখো একদম একটু আগে যা বলেছি তার উল্টো, তাহলে E1 1/n স্কোয়ার। দেখো তাহলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি হচ্ছে প্রথম কক্ষপথের 1/9। ওকে, তাহলে এবার আসো, এখানে কিন্তু একটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে। প্রথমে এই জিনিসটা একটু খেয়াল রাখো, এখানে লেখা আছে হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ। দেখো এগুলো লাল কালিতে দাগানো আছে কেন? যাতে মেডিকেলে যদি ছোট করে একটা কোশ্চেন করে তোমরা যেন উত্তর দিয়ে ফেলতে পারো, যে উত্তর কত হবে মুখস্থ। তোমরা এক কাজ করো, এটাতে থেকে বলো তো একটা প্রথম কক্ষপথে বেগ কত, এটা বের করো তো। v1 এখানে লেখা আছে, দেখছো? তাহলে এই জায়গাটাতে, ওকে, তাহলে প্রথম কক্ষপথে বেগ কত এটা বের করা লিখছো। এটা যখন তুমি দেখবে, দেখো 2.1 × 10⁸, 10⁸ সেমই কিন্তু। ওকে, ফাইন। এখন আসো তুমি তাহলে 2.1
এটাকে আমরা যে কোনো ইয়েতে যদি আমরা করি তখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেজাল্ট পাবো, তাই না? তৃতীয় কক্ষপথ বলো, দ্বিতীয় কক্ষপথ বলো, অন্যান্য কক্ষপথ বলো, তখন আমরা এগুলো বের করতে পারবো না। আগের মতো করে আমরা ওই জায়গায় হিসাব করে বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আসো, তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তখন কি হয়? 7.something হয়। এটা কিন্তু 10⁻7। বুঝতে পারছো তো ভাইয়ের কথা? এটা খেয়াল করবা, শুধু খেয়াল করে তোমরা আগে সূত্রটা দেখাবা, দেখে ভাগ করবা। ভাগ করলে কিন্তু এখানে 2.1 আছে। 2.1 কিন্তু যদি 3 দিয়ে ভাগ করো তখন জিনিসটা দশমিকে চলে যায়, অর্থাৎ 0.something। এটা যদি আরেকটু এক ঘর আনো তখন জিনিসটা এখান থেকে 1 কমে যাবে। এটা আছে 10⁻8, 10⁻7। না বুঝলে ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো না, এটাকে 2 দিয়ে ভাগ করে দেখো, 3 দিয়ে ভাগ করে দেখো, দেখো যে এই সংখ্যাগুলো আসে কিনা, তাহলেই বুঝতে পারবা যে কীভাবে হয়েছে জিনিসটা। ওকে ফাইন, এটা গেল। এবার আছে শক্তির ব্যাপারটা, ঠিক আছে? তাহলে আমরা শক্তির ব্যাপারটা যদি দেখি তাহলে দেখো শক্তির ব্যাপার আছে। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদেরকে একটু ভালো করে বুঝাই দিই, এটা এই জন্য আমি এটা দেখাচ্ছি না, আমি দেখাইতাম না। শক্তির ব্যাপার কি দেখো, প্রথম কক্ষপথের শক্তিটা আগে মুখস্থ করে ফেলো, কত? -13.58। এখন তৃতীয় কক্ষপথে তাহলে শক্তি কত হবে? ইলেকট্রন ভোল্টে লেখা আছে শক্তির একক, ইলেকট্রন ভোল্ট এক্ষেত্রে। আচ্ছা, ফিজিক্সে গেলে বা কয়েকদিন পরে আমরা ইলেকট্রন ভোল্ট জুলের কনভার্সন শিখবো, সমস্যা নেই। আপাতত ইলেকট্রন ভোল্ট আছে, ইলেকট্রন ভোল্ট হিসাব। বলো তো, এটা যদি প্রথম কক্ষপথে শক্তি এত হয়, তৃতীয় কক্ষপথে আমরা বলেছি En = E1/n²। মানে চিন্তা করো, আমরা যে ব্যাসার্ধের কথা বলেছি তার উল্টো, একদম হুবহু উল্টোটা, ওইটা হচ্ছে শুধু n²। কারণ আমরা জানি প্রথম শক্তি স্তর ছোট, এরপরেরটা আরও বড়, এরপরেরটা আরও বড়, এরপরেরটা আরও বড়। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি শক্তির ক্ষেত্রে 1/n², অর্থাৎ শক্তি এই জায়গায়। এখন তোমাদের মনে হচ্ছে না তাহলে একটু আগে বলেছেন ভাইয়া যেটা উচ্চ কক্ষপথ তার শক্তি বেশি, আর আপনি বলছেন এখন নিম্ন কক্ষপথ তার শক্তি মানে হলো কম, এটাই তো আমরা জানতাম। কিন্তু এখানে আমাদের মনে হচ্ছে না যে V1 এটার যদি শক্তি বেশি হয় তাহলে E1 এর, তাহলে E3 এটা শক্তি কম হবে। আচ্ছা, বের করি আমরা, E3 এর শক্তি কত? এটা /9। ওকে, তাহলে তৃতীয় কক্ষপথের শক্তি কত? এটা /9, এটা /9। দেখো এই সমীকরণ বুদ্ধিও ওইসব করার দরকার নেই, এইসব শেখার দরকার নেই তোমাদের এই লেভেলে, তোমরা চাইলেই শিখতে পারো, অযথা কোনো কাজের জিনিস না এটা। কিন্তু এখানে ম্যাজিক হলো, যদিও মনে হচ্ছে শক্তি কম, এখন বলো তো এই সংখ্যাটা বড় না এই সংখ্যাটা বড়? উত্তর হচ্ছে এই সংখ্যাটা বড়, যেহেতু মাইনাস। সো এই জন্য ভাগ দিলেও তোমার কিন্তু শক্তি বেশি থাকে, থাকে না? শক্তি বেশি থাকে ভাগ দিলেও, বুঝতে পেরেছো? সো -13.3, এটা যখন তুমি 9 দিয়ে ভাগ দিচ্ছ তখন পাচ্ছ -1.5। এটা কি বেশি না কম হলো? দেখতে যদি মনে হচ্ছে কম হয়ে যায়, যদিও সমীকরণ আমাদের এরকমই বলে, বাস্তবে বেশি হয়। তাহলে তোমাদের জন্য হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি কত? -13.58। এটা যেন তোমাদের মাথায় থাকে। আর তৃতীয় কক্ষপথের কত? এইটা চাইলে তোমরা করতে পারো, ঠিক আছে? এখন আসো এটাকে জুলে প্রকাশ করবা। জুলে প্রকাশ করার জন্য এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে প্রকাশ করবা, ইলেকট্রন ভোল্ট। তাহলে 1.6 × 10⁻19, এটা দিয়ে গুণ করে দিলে তুমি জুলে পাবা। এটা আমরা এখনই জানতে হবে এমন না, সামনে শিখবো, তারপরে একটু জেনে নিলাম। তাহলে 3টা সমীকরণের সামারি করো, সুন্দর করে শিখে। কিভাবে করবা তোমরা? বুদ্ধি খাটাই খাটাই করবা। প্রথমে লিখে রাখবা, আমরা জানি প্রথমটা কি R1 = অ্যাংস্ট্রম। ওকে ফাইন, এটা লিখলা। এবং Rn = R1 × n²। এটা গেল কক্ষপথ। V1 = লেখো, তোমরা এটা বের করবা, Bn = V1 × 1/n বা Bn/n আর কি। আচ্ছা, এটা গেল বেগ। তৃতীয়ত আমরা U1 -13.something, এটা = এত লেখো। তাহলে En = U1 × 1/n², এটাকে আমরা লিখতে পারি না U1/n², একই কথা। এটাকে আমরা লিখতে পারি না V1/n। বেগ কিন্তু কম, যত ইলেকট্রন উপরে কক্ষপথে যাবে তত ধীরে ঘুরবে, আস্তে আস্তে ঘোরা লাগবে। যত কাছে থাকে যে কোনো বস্তু তত দ্রুত ঘোরে। এটারও ব্যাখ্যা আছে, সামনে পাবা।
তাহলে এইভাবে নোট করতে হয়। তাহলে তোমরা এইভাবে সুন্দর করে নোট করে ফেলবা, তোমার সামারি হয়ে গেল, যে কোনো প্রশ্ন আসলে উত্তর দিয়ে ফেলতে পারবা। স্পেশালি 1 2 3 এই তিনটা তুমি চাইলে জানতে পারো। 1 2 3 n ইকুয়াল টু যদি 1 2 3 হয়, n ইকুয়াল যদি 1 2 3 হয়, n ইকুয়াল টু যদি 1 2 3 হয়, তাহলে কি হবে, মানটা বের করে ফেলবা। ওকে ফাইন, শেষ। এবার আসো, চলমান বস্তু দুটো ধর্ম আছে। একটা হলো ইলেকট্রন এতটাই ছোট, ওর কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। এটা নিয়ে কথা বলেন বিজ্ঞানী শ্রোডিঞ্জার। কি বলেন? বিজ্ঞানী শ্রোডিঞ্জার। উনি একটা সমীকরণ দেন, এই জায়গাটা শুধু এই সমীকরণটা তোমার মনে রাখলেই হবে। সেটা হল mb ইকুয়াল টু h বাই ল্যামডা। mb ইকুয়াল টু h বাই ল্যামডা। আচ্ছা বলো তো, m কি? বস্তু কণার ভর। বেগ কি? v কি? বস্তু কণার বেগ। mb মানে ভরবেগ। ভরবেগ কার বৈশিষ্ট্য? ভরবেগ চলমান বস্তুর বৈশিষ্ট্য, কণার বৈশিষ্ট্য। ভরবেগ একটা কণার বৈশিষ্ট্য, ভরবেগ একটা কণার বৈশিষ্ট্য। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য একটা তরঙ্গের বৈশিষ্ট্য। তাহলে একটা কণার বৈশিষ্ট্য আর তরঙ্গের বৈশিষ্ট্য একই সমীকরণে আছে। তাহলে mb ইকুয়াল টু h বাই ল্যামডা। এখানে চলমান বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য, এটা তো আমরা বলে দিয়েছি। এটা যদি উল্টা করে দেয়, এটা হচ্ছে তরঙ্গ ধর্ম ইকুয়াল টু 1 বাই বস্তু কণার ভর ধর্ম, অথবা উল্টাও করতে পারে, বস্তু কণার ভর ধর্ম ইকুয়াল টু চলন্ত বস্তু তরঙ্গ ধর্ম। এটা হচ্ছে আমাদের জাস্ট এতটুকু জানলেই হবে তোমাদের জন্য। এটা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ। তার ডি ব্রগলি সমীকরণে mb ইকুয়াল টু h বাই ল্যামডা, h হচ্ছে ধ্রুবক, ল্যামডা হচ্ছে বস্তু কণার ধর্ম। ওই বস্তুর ভরবেগ দেওয়া থাকলে আমরা কণা ধর্ম বের করতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি। এটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তরঙ্গ ধর্ম মানে কি? তরঙ্গের একটা বৈশিষ্ট্য হলো তরঙ্গ দৈর্ঘ্য, নাকি? কণার তো তরঙ্গ দৈর্ঘ্য হয় না, তেমনিভাবে কণার হয় ভরবেগ, তরঙ্গের আবার ভরবেগ নাই। সো এটা হচ্ছে আমাদের এইটা, এই দুটোকে আমরা কানেক্ট করি কিভাবে? mb ইকুয়াল টু h বাই ল্যামডা। এটা হচ্ছে বস্তু কণা ধর্ম, এটা হচ্ছে বস্তু তরঙ্গ ধর্ম। ওকে ফাইন, শেষ। আশা করে বুঝাতে পারি। এটা যদি হয় আমাদের আলোকণা বা আমাদের ক্ষেত্রে, তখন mb এখানে হয়ে যায় c, সো এটা তরঙ্গ পুরা ইয়ে হয়ে যায় পুরোটুকু, যেখানে যদি চাই যে mc। যদি এটা আলো হয় তখন এরকম ঘটনা ঘটতে পারে। ওকে, কি লেখা আছে? বোরমনের একটি তৃতীয় শক্তি বা স্থির কক্ষপথে একটি পূর্ণ ইলেকট্রন কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে? কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে সেটা তোমরা করতে পারো, এখান থেকে চাইলে করে ফেলতে পারো এটা। এবার আসো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী তোমরা শুধু এটাই বলা লাগবে যে বস্তুর অবস্থান, দুটো জিনিস, অবস্থান আর ভরবেগ, এটাই মনে রাখবা। শুধু অবস্থান আর ভরবেগ কখনো একটার সাথে আরেকটা নির্ণয় করা সম্ভব নয়। একটা ঠিক হলে আরেকটা ঠিক করে, এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তোমাদের কেউ জিজ্ঞাসা করবে না পরীক্ষা এখন আর, এই তোমাদের রসায়নে এটা আসবে না, ফিজিক্সে আসবে, এটা ফিজিক্সের আলোচনা আছে আধুনিক পদার্থবিজ্ঞানে। শুধু এটা রাখবা যে অনিশ্চয়তা নীতি ভুল, বা এই যে ভর নির্ণয়ে ভুল, এটা হচ্ছে দৈর্ঘ্য নির্ণয়, তাহলে এটা হচ্ছে ভরবেগ নির্ণয়ে ভুল, অবস্থান নির্ণয়ে ভুল। এটা কতটুকু আমরা দেখতে পাচ্ছি? h বাই 4 পাই, এর থেকে বেশি, বা এই আর কি, এটা ধ্রুবকের মানের সমান বা বেশি, এরকম। কত? h বাই 4 পাই, 2 পাই না কিন্তু, h বাই 4 পাই। ওকে, এটাকে অনেক সময় এরকম লেখে h বাদ দিয়ে, ঠিক আছে? h বাই 2কে বলা h পাই বাই 2 পাই, এরকমও লেখে অনেক সময়। এটার মানে কি? এটা মানে হলো h এর একটা ভার্সন আর কি, h বাই 2কে বলা হয় এরকম, লাইক h এর অর্ধেক। ওকে, এর পরবর্তীতে বিজ্ঞানী শ্রোডিঞ্জার এইটাকের উপর আরও করেন এবং একটা কোয়ান্টাম বলবিদ্যার জন্য একটা সমীকরণ দেন। এটা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ সমীকরণ। হ্যাঁ, ইলেকট্রনের তরঙ্গ সমীকরণ। ওই যে অন্তরীকরণ যোগজীকরণের ইয়াতে পড়ছো, অন্তরীকরণের ইয়াতে পড়েছে, এটা এরকম। এটা হচ্ছে সাই সূত্র, সাই। এটা যদি তুমি একবার ভাঙ্গো তাহলে পাবা সাই স্কোয়ার, এরকম আর কি। সো এটা সমীকরণ, যদি তুমি এটাকে সমাধান করো তাহলে তুমি, এগুলো প্রত্যেকটা আইজেন মান বলে, একবার সমাধান করাকে বলে আইজেন মান। একবার সমাধান করার ফল এই শ্রোডিঞ্জারের সমীকরণ, এটা পড়ার দরকার নেই, এটা পড়তে গেলে তোমার 3 বছর লাগবে শুধু এটা নিয়ে গবেষণা করতে গেলে। হ্যাঁ, আমরা জাস্ট এতটুকু জানবো যে এইটা দিয়ে, এটা মানে হলো যতবার এটাকে সমীকরণকে সমাধান করবা ততবার মানে ডিফারেন্সিয়াল করার পর একটা মান পায় আর কি, যেটা জানো তোমরা, এটা একটা মান পাওয়া যায়, এগুলোকে বলে আইজেন মান। আচ্ছা, এগুলো একটা কি বলে? শক্তি স্তর বোঝায়। এরপর একটা বোঝায়, দেখো এই জায়গায় খুব সুন্দর করে লেখা আছে, প্রথমটা সলভ করলে তুমি শক্তি, প্রথমটাতে অরবিটাল এটা পাবা, তাহলে অরবিটাল। এবং এরপরে আমি তোমাদের সহজ করে বুঝাই, এখানে একটা চিত্র আছে না, চিত্রটা নাই। প্রথমে তুমি পাবা অরবিট, শক্তি স্তর। এরপর অর্থাৎ এটা দিয়ে আমরা বুঝি ইলেকট্রন কোন দিকে গতিশীল হয় আর কি, ইলেকট্রন কোন দিকে যায়, এটা অবস্থান বোঝার জন্য এই সমীকরণ।
এরপরে দ্বিতীয়টা যদি তুমি করো তখন তুমি দেখতে পাবা না শক্তি স্তর আসলে ইলেকট্রন থাকে না, ইলেকট্রন শক্তি স্তরের মধ্যে এরকম উপশক্তি স্তরে থাকে, ইলেকট্রন আসলে এইভাবে উপশক্তি স্তরে থাকে। এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণের মান, উপশক্তি স্তরে থাকে। হ্যাঁ, বিভিন্ন উপশক্তি স্তর তোমরা পড়বা এসপিডিএফ। আচ্ছা, তৃতীয় হলো এই উপশক্তি স্তরেও সব অঞ্চলে ইলেকট্রন থাকে না, কিছু কিছু অঞ্চল আছে যেগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 95% ধরো। অর্থাৎ ওই অঞ্চলগুলোতে ইলেকট্রন এতটা রহস্যময় একটা জিনিস, এই জায়গায় ইলেকট্রনের মেঘ থাকে, লাইক ওই অঞ্চলে বেশিরভাগ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে, সো ওই অঞ্চলে ইলেকট্রনের মেঘ পাওয়া যায় এরকম আর কি। তাহলে প্রথমটাতে আমরা অরবিট পাই, দ্বিতীয়টাতে অরবিটাল পাই, এবং তৃতীয় সমীকরণে আমরা এইটা লাইক ওই কোন অঞ্চলে থাকতে পারে ইলেকট্রন সর্বোচ্চ অবস্থানের সম্ভাবনা এটাকে বলে, যেমন 90 থেকে 95% এটাকে মানে হলো ধরা হয় আর কি। ওকে, এটাকে অরবিটাল বলি আমরা, ওই অঞ্চলগুলোকে বলি অরবিটাল বা উপশক্তি স্তরের মতো বলতে পারো অরবিটাল। ওকে, তাহলে এতটুকুই জানতে হবে। প্রথমটাতে আমরা অরবিট পাই, এরপরে অরবিটাল, এবং সেখানেই ওই যে ওই রিজিয়ন অরবিটাল কোন অঞ্চল জুড়ে ইলেকট্রন থাকার সম্ভাবনা আছে এটা হচ্ছে তৃতীয় ইয়েতে পেতে পারি। ওকে, এইটা থেকে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের বর্তমান আধুনিক, তোমাদের যদি বলে বর্তমান পরমাণু মডেল নাম কি, তুমি বলবো কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এটাতে কি কি ধরা হয়েছে? এটাতে রাদারফোর্ডের নিউক্লিয়াসটাকে নেওয়া হয়েছে, এখানে বোরের অরবিটকে নেওয়া হয়েছে, শক্তিস্তরের ধারণাকে এখানে নেওয়া হয়েছে, এটা গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, ওকে। ডি ব্রগলি বলেন কণা আছে, একটা বস্তুর কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্মও আছে, ছোট বস্তুর ক্ষেত্রে স্পেশালি। আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু আমাদের তরঙ্গ ধর্ম এত ছোট হবে। আচ্ছা বলো তো, একটা বস্তু যত ভারী তার কম্পন তত ছোট হবে, সো এটা ধরাই যাবে না। কিন্তু ইলেকট্রনের জন্য কিন্তু এটা ধরা যাবে, কারণ ইলেকট্রন অনেক পাতলা। অনেক পাতলা মানে কতটুকু? মহাবিশ্বে থাকা সবচেয়ে হালকা বস্তু কণার নাম ইলেকট্রন। পৃথিবীতে থাকা সবচেয়ে হালকা বস্তু কণার নাম কি? ইলেকট্রন। তাহলে আমাদের জানা সবচেয়ে হালকা বস্তু কণার নাম ইলেকট্রন। বুঝতে পেরেছো? সো এত হালকা যে ওর কণা ধর্ম থাকতে পারে, গতিশীল। সো এটাকে বলে দ্বৈত ধর্ম। ইলেকট্রনের দ্বৈত ধর্ম মানে কি? পার্টিকেল ওয়েভ ডুয়ালিটি। কণা ধর্ম, তরঙ্গ ধর্ম। পার্টিকেল ওয়েভ ডুয়ালিটি, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, এ দুটো থাকতে পারে। এটা নেওয়া হয়েছে। আর শ্রোডিঞ্জারের বলবিদ্যার তরঙ্গ সমীকরণ, তরঙ্গ বলবিদ্যার সমীকরণ, এটাকে নেওয়া হয়েছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটাকে নেওয়া হয়েছে। এই সবগুলো মিলে আমাদের কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেল, বর্তমান পরমাণু মডেল। ওকে, আগামী ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা কি জিনিস, কোয়ান্টাম বলবিদ্যার কোয়ান্টাম সংখ্যা এক কথা না, আমাদের এগুলো বাচ্চাদের পড়াশোনা। কোয়ান্টাম বলবিদ্যা লিজেন্ডদের পড়াশোনা। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপশক্তি স্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা। ছোটবেলায় যে পড়েছো ইলেকট্রন ধারণ ক্ষমতা 288, এটা কেন, কি কারণে, এটার ভিতরের গল্পগুলো আমরা এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে ব্যাখ্যা করব। অর্থাৎ এইচএসসি লেভেলে আমরা, তুমি যে ইলেকট্রন বিন্যাস করছো তারও অ্যাডভান্স লেভেলে যাব। তুমি পড়েছো 288, আমরা পড়ি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10 এরকম পড়ি, তাই না? এটা কেন বলি, এগুলো সব কালকের ক্লাসে পেয়ে যাবা। আজকের ক্লাসে তাহলে আমরা কী শিখবো, আমাদের পরীক্ষায় কী আসবে সিকিউতে? রাদারফোর্ডের পরমাণু মডেল, এটার যে প্রস্তাবনা সেগুলো বলতে বলে, বোরের পরমাণু মডেলের প্রস্তাবনাগুলো বলতে বলে। সো অনুগ্রহ করে এই দুইটা নোট করে ফেলবা। রাদারফোর্ডের কী কী পয়েন্ট বলবা তুমি, বোরের কী কী পয়েন্ট বলবা। বইয়ে লেখা আছে হালকাভাবে, তুমি আরেকটু পয়েন্ট আকারে লিখবা। তাহলে বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা ত্রুটিসমূহ মাঝে মাঝে বলতে বলে। আর সবচেয়ে বেশি আসে রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের তুলনা। এটা হচ্ছে আজকের পড়ার বিষয় মেনলি সিকিউর জন্য। আর এমসিকিউর জন্য তো ভাইয়া যে লাইনগুলো দাগিয়ে দিয়েছি, কি কি উপাদান, কি কি ব্যাপার, ওই যে ছোটো ছোটো ম্যাথ, এগুলো সবগুলো তোমাকে করতে হবে। বোঝা গেছে ক্লাস? তাহলে এখন আমাদের শিখন ফলের মধ্যে আমরা যদি শিখন ফলে যাই, তোমরা একটা বানাবা। ভাই এটা তোমাদের দিব, দাঁড়াও, একটা লাইক প্রোগ্রেস বারের মতো না, তোমরা একটা প্রোগ্রেস বার বানাবা, এবং প্রোগ্রেস বার বানাই তোমরা এটাতে সুন্দর করে ক্লিক করতে পারবা যে আমার আসলে কি কি শব্দ, কি কি কথাবার্তা শেখা হয়েছে। সো আমরা যদি এখানে যাই, রাদারফোর্ডের এবং বোর পরমাণু মডেল, এটা আমরা আজকে জাস্ট এতটুকুই আমরা পড়তে পেরেছি, বা এতটুকুই মেইন পড়াশোনা আর কি আজকে। এবং আমরা কি কি শব্দ, এখন যদি তোমাদের বলে শব্দগুলো, আলফা কণা কি, তড়িৎচুম্বকীয় বিকিরণ কি, ফ্রিকোয়েন্সি হার্টসকে আমরা মোটামুটি জানি, ফোটন একটু জানি, প্লাঙ্কের সমীকরণ মোটামুটি জানি, রেখা বর্ণালী এটা নিয়ে আমরা সামান্য বলেছি, জিমেন প্রভাব,
বামা রিডবার্গ সমীকরণ সম্পর্কে আমরা যা শুনেছি এখনো তো সবই জানি আমার না, এরপর কোয়ান্টাম সংখ্যা, অরবিটাল ইত্যাদি সহ সামনে জানবো। ওকে, সো তোমাদের কাজ কি হবে, অ্যাসাইনমেন্ট কি হবে? অ্যাসাইনমেন্টে কি হবে ভাইয়া এটা লিখে দিব, টেলিগ্রামে যারা আছো সবাই অ্যাসাইনমেন্টগুলো করে জমা দিবা, ঠিক আছে? এগুলো সিকিউতে আসবে, সো অ্যাসাইনমেন্টগুলো করে জমা দিবা। ওকে, ভাইয়া মাঝে মাঝে কমেন্ট দেখেন, কিছু প্রশ্ন থাকে, তোমাদের কথার জন্য তো ইয়ে করি না। এখন ক্লাসটা করার সময় ধরো বারবার কমেন্ট পড়া তো একটু একটু হ্যাসেল, তাই না? একটু হ্যাসেল। তারপরেও কারো কোনো সমস্যা থাকলে ভাইয়াকে জানায়ও, সমস্যা না, আমরা তো চেষ্টা করি। এখন সমস্যা হলো কি, ভাইয়া তোমাদের বারবার বলেছে ভাইয়া এখানে এসে দেখি অনেক কমেন্ট, অযথায় কমেন্ট পড়ে আছে, সো ভাইয়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আর থাকে না, তাই না? এটা হলো একটু সমস্যা, বুঝতে পেরেছো? আর না হলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরেও কারো কোনো পার্সোনাল জিজ্ঞাসা থাকলে ভাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভাই এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করো, তবে অবশ্যই এই রিলেটেড, অন্য অন্য রিলেটেড তোমার পার্সোনাল রিলেটেড সেটাও সমস্যা নেই, এর বাইরে কোনো কথা নাই, এর বাইরে তুমি হায়ার ম্যাথের গল্প এখানে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই, অপশন নাই, যেই ক্লাস সেই রিলেটেড অবশ্যই, ঠিক আছে? আর এমনি তোমার পার্সোনাল সমস্যা সেটা ভিন্ন কথা, সেটাও জিজ্ঞেস করতে পারো। তাহলে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, করে নিও। আল্লাহ হাফেজ।